শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ডিপার্টমেন্টাল ওয়েবিনারে। সকলকে আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে সালাম, নমস্কার, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৌমেন্দু রায় সৌম্য, আর লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা। আপনারা ইতিমধ্যে জানেন আমরা হায়ার স্টাডির উপরে বেশ কয়েকটি সেশন করেছি। আজকে তার তৃতীয় পার্ট। আর এই তৃতীয় পার্টে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের একজন বড় ভাই আছেন, আর আমার এক বন্ধু আছেন, আর আমার ছোট বোন আছেন একজন। তাদেরকে ইনভাইট করেছি হায়ার স্টাডি এবং জব অপরচুনিটি নিয়ে আলোচনা করার জন্য, এবং এই আলোচনা থেকে আমি আশা করছি আপনারা ফলপ্রসূ আলোচনা শুনতে পাবেন, এবং আপনাদের যেসব কোশ্চেন আছে আপনারা কমেন্টস বক্সে কাইন্ডলি জানাবেন। আমরা চেষ্টা করব সেটা শো করে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার। তা আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি ইন্ডিভিজুয়ালি কাউকে পরিচিত করাবো না, আমি সবাইকে স্ক্রিনে নিয়ে আসার পরেই তারা তাদের নিজস্ব পরিচয় দিবেন। আমি আপনাদের সামনে তাদেরকে আমি নিয়ে আসছি। প্রথমে যেতে যাচ্ছি সঞ্জিত ভাইয়ের কাছে। ভাই, আপনার পরিচয়টা আপনি নিজেই দিবেন। থ্যাংক ইউ সৌম্য। আমি সানজিদ আহমেদ, চুয়াডাঙ্গার ছেলে। তারপর চুয়াডাঙ্গার থেকেই স্কুল কলেজ শেষ করা, তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা। তো ওখান থেকেই মাইক্রোবায়োলজিতে অনার্স এবং মাস্টার্স শেষ করা। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেসে ছিলাম প্রায় 2-2.5 বছর, রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জব করেছি। তারপর অস্ট্রেলিয়াতে এসেছি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করছি বায়োটেকনোলজিতে, অস্ট্রেলিয়া ভার্সেস স্কলারশিপের সাথে। এই তো। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সামিউলের কাছে যেতে চাচ্ছি। সামিউল। ধন্যবাদ সৌম্য। আমি সামিউল আলিম। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলাম। সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি মাস্টার্স করতে যাই ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং। মালয়েশিয়া থেকে মাস্টার্স কমপ্লিট করার পর 1 বছর আমি রিসার্চ ফেলো হিসেবে সেখানে ছিলাম। আর বর্তমানে আমি RMIT ইউনিভার্সিটি মেলবোর্নে পিএইচডি তে অধ্যয়নরত আছি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। ধন্যবাদ সামিউল। আমি সর্বশেষ আমাদের সর্বকনিষ্ঠ অতিথি কাকনের কাছে জানতে চাচ্ছি তার পরিচয়টা নিজের মুখেই। ধন্যবাদ সৌম্য দাদা। গুড ইভিনিং এভরিওয়ান। আমি কাকন, আমার বাসা খুলনাতেই। তারপর CSC 14 ব্যাচের জাস্ট থেকে আমি ব্যাচেলর করি। এখন মেলবোর্নে আছি, এখানে 1 বছর হলো আসছি। আর আমি হচ্ছে এখানে একটা এমপ্লয়মেন্ট কোর্স করি, আর সাথে হচ্ছে ইংলিশ একটা কোর্স করি। তো এই আর কি। ধন্যবাদ কাকন। আজকে আমাদের আলোচনার বা ওয়েবিনারের মূল টপিকস হচ্ছে হায়ার স্টাডি এবং জব অপরচুনিটি নিয়ে। মূলত হায়ার স্টাডির জন্য আমরা বেশ কয়েকটি সেশন করেছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশ আগে ধারাবাহিকভাবে 16টা প্রোগ্রাম করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে যেহেতু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেকনিক্যাল বিষয় নিয়ে বেশি ওয়েবিনার হয়েছে। আর আগে 2টা হায়ার স্টাডির উপরে ওয়েবিনার হয়েছে। হায়ার স্টাডির পরে হয়েছে প্রথমে যেটা ছিল সেটা জার্মানি নিয়ে, পরেরটা ছিল ফিনল্যান্ড নিয়ে, এবং আজকে পার্ট 3 সেটা অস্ট্রেলিয়া নিয়ে। এভাবে আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টদের ভিতরে যারা হায়ার স্টাডির জন্য ইচ্ছুক আছে, এখন থেকে যারা যদি একটু ধারণা নিয়ে রাখতে পারে তাহলে তাদের পরবর্তীতে সুবিধা হবে কোন দেশে বা কোথায় কিভাবে প্রসেসিং করবে হায়ার স্টাডির জন্য বা স্কলারশিপের জন্য, যেভাবে তারা যেতে চায়। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা, এই লকডাউনের মুহূর্তে যেহেতু আমাদের ক্যাম্পাস ফিজিক্যালি সবকিছু বন্ধ আছে, কিন্তু অনলাইনে সবকিছু চলছে খুবই স্মুথলি এবং খুব ভালোভাবেই আমাদের স্টুডেন্টরা সাড়া দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সেশন, এবং তাদেরই রিকোয়েস্টে আমরা অস্ট্রেলিয়া নিয়ে একটা সেশন করার কথা ভেবেছিলাম, এবং আজকে সেইটা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই সঞ্জিত ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক দেশ আছে, এখন আপনি স্পেসিফিক ভাবে অস্ট্রেলিয়াকে কেন বেছে নিলেন? যে এর পিছনে কোনো ভালো লাগা আছে কিনা, কিংবা কোনো মোটিভেশন আছে কিনা যে আমি অস্ট্রেলিয়ায় যাব? পৃথিবীতে তো আরো অনেক দেশ আছে, USA আছে, কানাডা আছে, আপনি কেন অস্ট্রেলিয়াকে বেছে নিলেন?
আচ্ছা, থ্যাংক ইউ সৌম্য। সুন্দর একটা প্রশ্ন করেছো। আসলে শুরুর গল্পটা এরকম ছিল যে আমার বিদেশে পড়তে আসার কোনো প্ল্যান ছিল না। আমার ইচ্ছা ছিল মাস্টার্স শেষ করে তারপরে কোনো একটা বেসরকারি চাকরিতে ঢুকে ক্যারিয়ার বিল্ড আপ করা। কিন্তু আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি অ্যাকচুয়ালি আমাকে ইন্সপায়ার করেন এবং মোটিভেট করেন। উনি বলেন যে তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তুমি পারবে। তো উনি ওই সময় আমাকে অস্ট্রেলিয়ার কথা মেনশন করে এবং আমার ফ্যামিলিতে ইউনিভার্সিটিতে কেউ পড়ে নাই। আমি প্রথম আমার ফ্যামিলিতে ইউনিভার্সিটি পড়ুয়া কেউ একজন। সো আমার ওই দিক থেকে কোনো ধারণা ছিল না যে কোন দেশে যাওয়া উচিত বা কি না কি। প্লাস আমি যেহেতু আমার ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, সো কোনো সিনিয়রও ছিল না আমার, হ্যাঁ। তো যার কারণে ওই স্যারের মাধ্যমেই জানতে পারা। আর তারপরে কেন অস্ট্রেলিয়ায় বেছে নিলাম, উনি আমাকে অস্ট্রেলিয়ার কথা বলেছিলেন, ওটা আমার মাথায় ঢুকেছিল। এরপর উনি আমাকে ইউএস এর কথাও বলেছিলেন, কানাডার কথাও বলেছিলেন, আর অন্যান্য দেশ তো আছেই। তো অস্ট্রেলিয়া ফার্স্ট ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেই হিসাবেই আমি অস্ট্রেলিয়াকে চুজ করলাম। আর ইউএসএ তে যাওয়ার ব্যাপারে আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ছিল না, কারণ পার্সোনালি আই ডোন্ট লাইক ইউএসএ। আর কানাডার ব্যাপারটা হলো যে ওয়েদারটা আমার ঠান্ডা ওয়েদারটা আমার আসলে স্যুট করে না এই। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে বায়োলজিক্যাল সায়েন্স, আমার যে টাইপের রিসার্চ সেগুলোর জন্য ব্যাপক সম্ভাবনা এবং ব্যাপক অপরচুনিটিস আসলে আমি অস্ট্রেলিয়াতেই দেখেছি। আর আরেকটা ব্যাপার কি যে আমাকে শুরুতে আমাকে যে স্যার যেভাবে মোটিভেট করছিলেন যে তুমি অস্ট্রেলিয়াতে যেতে পারো, আমি কেন যেন ওটা আমার মাথার ভেতরে সেট হয়ে গেছে, ওকে সামহাউ আই হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া। তো এইভাবে করে আস্তে আস্তে করে ফেলা, এই আর কি। আচ্ছা, তা আপনার মেইন কারণ হচ্ছে সুপারভাইজারের মোটিভেশন। সুপারভাইজার স্যার Right, বলেছিলেন যে আপনি right, অস্ট্রেলিয়ার দিকে মুভ করতে পারেন, আপনার পটেনশিয়ালিটি আছে, সেজন্যই right. আপনি আজ অস্ট্রেলিয়াতে আছেন। ধন্যবাদ, হ্যাঁ, আপনার অস্ট্রেলিয়ার জীবন ভালো যাচ্ছে আশা করছি এই করোনার ভিতরেও। আমি এখন সামিউলের কাছে জানতে চাই, সামিউল, আহ তার আগে আমি একটু পরিচয় দিয়ে নিতে চাই যে সামিউল আর আমি এক ব্যাচমেট। সেই হিসেবে আমাদের ভিতরে খুব ভালো সখ্যতা আছে। পাশাপাশি সানজিদ ভাই আমার ইমিডিয়েট 2 ব্যাচ সিনিয়র এবং ওনার সাথে প্রচুর স্মৃতিও আছে। আমরা একসাথে অনেক খেলা করেছি, ক্রিকেট খেলেছি। বিশেষ করে সঞ্জিত ভাই আমাদের ক্রিকেট টিমের, ইউনিভার্সিটি ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, সেই হিসেবে বেশ ভালো সখ্যতা আছে। আর কাকুন ও আমার খুবই জুনিয়র, মানে খুবই কাছের জুনিয়র। আমার সাথে ও মানে আমার মানে ছোট বোনেরই মতো। আমি পরে আসছি কাকুনের কাছে। আমি তার আগে সামিউলের কাছে জানতে চাই যে সামিউল, তুই তো অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে মালয়েশিয়াতে মাস্টার্স করেছিস। এখন মালয়েশিয়া ছেড়ে আবার কেন অস্ট্রেলিয়া? এর পিছনে মালয়েশিয়াতে তো পিএইচডি করা যেত, কেন অস্ট্রেলিয়াতে? আচ্ছা, এখানে আমি মানে আমার হিস্ট্রিটা একটু লেন্দি হয়ে যাবে, তারপরও আমি বলি। সেটা অবশ্যই। হচ্ছে যে যখন আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো শুরু থেকে আসলে সঞ্জিত ভাইও জানে আমি সঞ্জিত ভাইকে অনেক ডিস্টার্ব করছি। ভাইয়ের রুমে গিয়ে আমি জিআরির বই দেখে বলছিলাম, ভাই আমাকে বুঝান, আমি এটা বুঝতে চাই। তো শুরু থেকেই আমার ফোকাসটা ছিল আমি আসলে দেশের বাইরে পিএইচডি করব, বাইরে থেকে ডিগ্রি নিব। তো যখন আমি ফোর্থ ইয়ারের দিকে, তখন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন টিচার ছিলেন, জাহাঙ্গীর স্যার। আর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন মোকলেস স্যার। উনি হচ্ছে তখন পোস্ট গ্রাজুয়েশন করতেছিল মালয়েশিয়াতে। আমি যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মাস্টার্স করি, উনি পোস্ট ডক করতেছিল ওখানে। তো এনিহাও জাহাঙ্গীর স্যারের সাথে আমি একবার হচ্ছে এই হায়ার স্টাডির বিষয় নিয়ে যখন আলাপ করতেছিলাম, স্যার আমাকে বললো মোকলেস স্যারের সাথে তুমি ডিসকাস করো, দেখো উনি তোমাকে একটা ভালো আইডিয়া দিতে পারবে, উনি মালয়েশিয়াতে মাস্টার্স মানে পোস্ট ডক করতেছে। তো আমার সিজিপিএটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার সিজিপিএটা খুব ভালো ছিল না। যেটাকে বাংলাদেশে খুব স্ট্যান্ডার্ড একটা সিজিপিএ ধরা হয় 3.5, ওটা ছিল না। যার কারণে আমি দেখলাম আমার মাস্টার্সে স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এনিহাও আমি চেষ্টা করলাম যে আমাকে মানে লিস্ট যদি পার্শিয়াল কোনো ফান্ডিংও আমি পাই, তাও হচ্ছে যে আমি ট্রাই করব। তো ভেরি ফরচুনেটলি আমি হচ্ছে ওই ইউনিভার্সিটিতেই, আমি আর পরবর্তীতে মোখলেস স্যারের সাথে যোগাযোগ করি নাই, বাট ইউনিভার্সিটির নামটা আমার মাথায় ছিল। আমি সেখানে একজন প্রফেসরকে মেইল করি, উনি রিপ্লাই দেয়, উনি আমাকে কিছু ফান্ড অফার করে। তো পরবর্তীতে আমি বাই দিস টাইম অলরেডি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, বাট আমি ওটা কন্টিনিউ করি নাই, না করে আমি চলে গেলাম মালয়েশিয়াতে। তো সেখানে আমার যিনি হচ্ছে সুপারভাইজার ছিলেন, উনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক করেন, মানে উনি রিসিভ করে, উনি নিজে ড্রাইভ করে গেল আমাকে রিসিভ করতে। তো সেখানে উনি আমাকে রিসিভ করে যখন আমি ইউনিভার্সিটিতে ব্যাক করতেছি, তো বাই দিস টাইম ওই ড্রাইভিং এর মুহূর্তে ওনার সাথে আমার বেশ কিছু ডিসকাশন হয়। উনি আমাকে প্রথম দিনই জিজ্ঞাসা করে যে তোমার ফোকাস কি, তুমি কি চাও, কি করতে চাও, বা এখানে মাস্টার্স করে তোমার ইচ্ছা কি।
তো তখন আমি বললাম, স্যার আমার তো আসলে ভালো কোথাও পিএইচডি করার ইচ্ছা, আমার বাইরে আসলে আমার বাইরের লাইফটা ভালো লাগে, তো আমি যেখানে বেটার অপরচুনিটি পাবো সেখানে যাব। তো উনি তখন হচ্ছে আমাকে ওনার পিএইচডি লাইফ এবং ওনার পোস্টডক লাইফের গল্প বলতে বলতে আসতেছিল, এবং ওনার পোস্টডক ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনিতে। তো উনি যে ফেলোশিপটা নিয়ে গেছিলেন, উনি গল্প বললো যে ওইটা প্রতি 2 বছর 3 বছর পর হয়তো একজন পায়। তো তখনই মানে ওনার কাছ থেকে এই গল্পটা শোনার পর আমি প্রচন্ড রকমের মোটিভেটেড হই, এবং আমার মাথায় কাজ করে যে তাহলে আমি অস্ট্রেলিয়াতে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি তো মেইনলি ন্যানো বায়োটেকনোলজি নিয়ে আমার রিসার্চ ছিল মাস্টার্সে। আর সব সময় দেখলাম, মানে অনেকের সাথে ডিসকাস করে দেখলাম যে এই টপিকসটা মানে বেশ হট টপিক রিসার্চের জন্য। তো আমার যে সুপারভাইজার উনি আমাকে তখন বিভিন্ন ইউনিভার্সিটির নাম বললেন যে এই ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটি গুলাতে এই ন্যানো বায়োটেকনোলজির উপরে বেশ ভালো রিসার্চ হয়। তো তুমি আমাকে ওই দিনই উনি একটা টার্গেট দিল যে তুমি আমাদের এই বায়োসেন্সর নিয়ে কাজ করতেছিলাম আমি ন্যানো বায়োটেকনোলজির উপরে। তো ওই একটা জার্নালের নাম বললো, জার্নালটা মোটামুটি টপ র্যাঙ্কড একটা জার্নাল, মানে মোর দ্যান 10 ইম্প্যাক্ট ফ্যাক্টরের একটা জার্নাল। তো বললো তুমি যদি কাজ করে ওই জার্নালে একটা পেপার পাবলিশ করতে পারো, তো আমি তোমাকে হাইলি রিকমেন্ড করবো, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে, আমি রিকমেন্ড করবো তোমার ওখানে স্কলারশিপ হয়ে যাবে। তো সেদিন থেকে আসলে প্রথম দিন থেকেই আমি আদা জল খেয়ে লেগে গেলাম যে আমাকে ওই জার্নালে পেপার পাবলিশ করতে হবে, এবং ভেরি ফর্চুনেটলি ফার্স্ট অথর হিসেবে ওই জার্নালে আমার পেপার পাবলিশড হয়। তো জার্নালটাতে যেদিন আমার পেপার অ্যাকসেপ্ট হয়, ওই দিন আমার সুপারভাইজার আমাকে ডেকে বলছিল যে তোমার অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য আমার রিকমেন্ডেশনের আর প্রয়োজন নেই, তোমার এই জার্নালটাই তোমাকে নিয়ে যাবে অস্ট্রেলিয়াতে। তো আসলে ইউএস এর প্রতি আমার একটা ঝোঁক ছিল, কিন্তু একটা বাধা, সেটা হচ্ছে জিআরইর জন্য চেষ্টা করছিলাম, পড়াশোনা প্রচুর করছিলাম, বাট আনফরচুনেটলি কোনো একটা কারণে আমার পরীক্ষাটা দেওয়া হয় নাই। আর পরীক্ষা না দেওয়াতে একটা গ্যাপ হয়ে যায়, আমি পরবর্তীতে ওই পড়াটা কন্টিনিউ করতে পারিনি, যার কারণে চিন্তা করলাম আমাকে আইদার কানাডা অথবা অস্ট্রেলিয়াতে ট্রাই করতে হবে। আর কানাডাতে একটা প্রবলেম হচ্ছে ভাইয়ের মতো সেম, যে ওখানে মানে এত নেগেটিভ টেম্পারেচারে চলে যায় যেটা আসলে ডিফিকাল্ট। তো দেখলাম আলটিমেটলি অস্ট্রেলিয়ার ওয়েদারটা কম্পারেটিভলি বেটার দেন আদার্স, সো এটাই আসলে এভাবে চুজ করলাম। আর অস্ট্রেলিয়ার ভেতরেও হচ্ছে আমি আসলে প্রত্যেকটা স্টেটে ট্রাই করছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি 13টা ইউনিভার্সিটিতে মেইল করি, 13টা ইউনিভার্সিটিতেই পজিটিভ রিপ্লাই আসে। পরবর্তীতে সব ডকুমেন্ট রেডি করে আমি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। মানে সময় স্বল্পতার কারণে বাকি 7টাতে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, আর 6টার ভেতরে 4টাতে আমার স্কলারশিপ হয়। তো তার ভেতরে আমি বেস্ট যেটা আমার কাছে মনে হয়েছে আমি এটা চুজ করে চলে আসছি এখানে। আমি যদি আরেকটা মানে কোশ্চেন করতে চাই, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে স্টুডেন্টরা জবের দিকে ঝুঁকে যায়। এখন এই জব পাওয়াটা সহজ না স্কলারশিপটি পাওয়া সহজ, কোনটা সামিউলের কাছে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জব তো আসলে পাওয়াই যায়, কিন্তু জবটা কি মনের মতো হয় কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কারণ আমি অনেক জব অফার পাইছি, কিন্তু কোনো জবে আমার মন মতো হয় না। তো যার কারণে দেখা যায় যে মানে স্যালারি মিলে তো পজিশন মিলে না, পজিশন মিলে তো স্যালারি মিলে না, আলটিমেটলি সবকিছু মিলায় তো হয় না। কিন্তু স্কলারশিপ পাওয়াটা যে এটার চেয়ে জবের চেয়ে ইজি বলবো বিষয়টা তা না। এটা যতটা সহজে বলে ফেলছি অতটা সহজে আমি এই অবস্থানে আসতে পারি নাই, আমাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। অবশ্যই। হ্যাঁ, এরকম সময় আমার মাস্টার্স লাইফে গেছে, মাস্টার্স লাইফে এরকম সময় গেছে যে আমি টানা 7 থেকে 8 দিন আমি বাসায় আসি নাই, আমি 7-8 দিন ল্যাবেই ছিলাম, শুধু ক্যাফে থেকে খাইছি। আর হচ্ছে বেশি দরকার হলে পাশে মসজিদ ছিল, আমি মসজিদে গিয়ে হয়তো গোসল করে আসছি বা টয়লেট করে আসছি। আমার ওই পেপারটার জন্য আমি এরকমের ক্রেজি হয়ে গেছিলাম। তো আসলে কোনোটাই ইজি না, সেই লেভেলে যে যেদিকে ফোকাস করবে সে সেদিকে অ্যাচিভ করবে, এটা হচ্ছে বিষয়। অবশ্যই লক্ষ্য একটা ফিক্স করলে সেটা আজ হোক কাল হোক হয়ে যায়, আর সেই জন্য মোটিভেশনের দরকার হয়, ডেডিকেশনের প্রয়োজন হয়। তো সেই ডেডিকেশনের জন্যই হয়তো আজ হয়েছে। আমি কাকনের কাছে জানতে চাই, কাকন তুমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন অস্ট্রেলিয়াতে আছো, এখন সেই হিসেবে তুমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছো, এখন তোমার নেক্সট টার্গেট কি? মাস্টার্স করা না জব করা বা পিএইচডি করা, সে বিষয়ে যদি তুমি জানাও। ধন্যবাদ দাদা।
কোশ্চেনটা করার জন্য। তো আমি এখানে যেটা আমি আগে বলেছি যে আমি এখানে এসেছি 1 বছর হলো। তো ভাইয়ারা যেগুলো বললেন, ভাইয়ারা অনেক হার্ড স্টাডি করে অনেক কষ্ট করে এখানে আসছে, এই পজিশনে আসছে বলবো, বাট আমার ক্ষেত্রে কিন্তু আসলে ওরকম কিছুই হয়নি। আমার হাজবেন্ড এখানে থাকে, তো আমি আসলে স্পাউস ভিসায় আসি, তো এটা বলবো সব থেকে ইজি ওয়ে টু কাম ডিফারেন্ট কান্ট্রি। তো এটা আর কি আমার আমি যেটা হয় আমি তো ওখান থেকে জাস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আসি। তো এখানে এসে আমি যখন জব খোঁজা শুরু করি, তখন আমি দেখি যে এখানে আমার যে সার্টিফিকেট, ওভারসিজ সার্টিফিকেট, এটা আমার সার্টিফাই করতে হয়েছে অ্যাকচুয়ালি। তো সেখানে সার্টিফাই করা বলতে এখানে আম, এখানে একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট আমার সার্টিফিকেট সার্টিফাই করবে যে এখানকার বিএসসি লেভেলের সাথে আমার বিএসসি ইকুইভ্যালেন্ট কিনা। যদি হয় দেন ওরা আমাকে বলবে ঠিক আছে, তোমার সার্টিফিকেট বিএসসি ইকুইভ্যালেন্ট, নাও তুমি মাস্টার্স করতে পারো। কিন্তু ইফ নট, দেন আমি এখানে ফার্দার পড়াশোনা আমার বিএসসি থেকে আবার শুরু করতে হবে। তো আনফরচুনেটলি আমি যে আমার সার্টিফিকেট আমি এখানে ওভারসিজ সার্টিফিকেট যে আমি সার্টিফাই করাতে দিই, কিন্তু আনফরচুনেটলি সেটা হচ্ছে আমাকে ওরা বিএসসি সার্টিফিকেটটা আসলে দেয় না। ওরা আমাকে আচ্ছা বলে যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যাসোসিয়েট ডিগ্রি, যেটা এখানে লেভেল 4, মানে ব্যাচেলর না, কিন্তু ব্যাচেলরের জাস্ট নিচের স্টেপটা। তো সেই জন্য আসলে তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি যদি ফার্দার পড়াশোনা করতে চাই, তাহলে আমার ব্যাচেলর থেকে শুরু করতে হবে। তো সেই জন্য আমি জবের দিকে আর কি ফোকাস করা শুরু করলাম। কিন্তু জবে যখন মানে ফোকাস করা শুরু করি, তখন দেখি যে এটাও খুব একটা সহজ না। স্পেশালি অস্ট্রেলিয়াতে স্ক্র্যাচ থেকে শুরু করাটা, এটা খুবই একটা হার্ড আমার মনে হয়েছে। আর যেহেতু আমার ওভারসিজ সার্টিফিকেট আর উইদাউট এক্সপিরিয়েন্স, এটা আসলে আর কি খুবই একটা হার্ড বিষয় বলে আমার মনে হচ্ছে। কিন্তু এখন বসে থাকলে তো আর হবে না, তো এখন চেষ্টা করছি যে আমার সার্টিফিকেশন কোর্স করার, আইটি সার্টিফিকেশন কোর্স করার। সেক্ষেত্রে আমার যেটা হবে যে আমার অস্ট্রেলিয়ার সার্টিফিকেটটা হবে। আর সেক্ষেত্রে ইন্টার্নশিপ যদি আমি কোনো কোম্পানিতে করতে পারি, তাহলে আমার এক্সপিরিয়েন্সও হবে। তো দেন আমার জব পাওয়াটা একটু বেটার হবে আর কি। তো এই জন্য আমার কারেন্ট গোল বলবো, আমি শর্ট টার্ম গোল বলবো যে একটা কোর্স করার, সার্টিফিকেশন, আর দেন জবের জন্য ফোকাস করার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকন। আমি একটু সঞ্জিত ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা সাধারণত বাংলাদেশে যারা গ্রাজুয়েট মানে ইউনিভার্সিটি লেভেল বা যে লেভেলেই আমরা পড়ালেখা করি না কেন, অনার্স হোক আর যে লেভেলেই হোক না কেন, সাধারণত দেখছি যে আমরা একটু রিল্যাক্স পাই। যেমন আমাদের যদি ক্লাস থাকে সকাল 9টা থেকে 12টা 1টার ভিতরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যায়, আমরা হলে থাকি বা বাসায় থাকি বা মেসে থাকি, যেখানে থাকি না কেন সেখানে যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আবার বিকালে দেখা যাচ্ছে যে আমরা ঘুরতে যাওয়ার টাইম পাই, মাঠে খেলা করারও টাইম পাই। এখন কম্পেয়ারিং টু বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লাইফস্টাইলটা কেমন? আচ্ছা, এখানে ধন্যবাদ সৌম্য, সুন্দর আরেকটা কোশ্চেন করেছো। আসলে যদি কেউ একজন অস্ট্রেলিয়াতে স্টাডি করতে আসে, পড়াশোনা ম্যানেজ করে বাকি সময় ম্যানেজ করাটা আমার কাছে মনে হয় যেন অনেক বেশি ইজি। এবং এখানে আমি যখন আবার মাস্টার্স করতে এসেছি, আমার কেন যেন মনে হচ্ছে যে আমি লাইফের টাফেস্ট পার্টটা পার করেছি বাংলাদেশে থাকতে। কারণ আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশে স্টাডি করাটা খুব বেশি টাফ। আচ্ছা তো এখানে আসলে আমি লাস্ট বলতে কি, পড়াশোনা কবে ওইভাবে সিরিয়াসলি বই খাতা নিয়ে পড়তে বসেছি আমার ঠিক মনে পড়ে না। এমনি ক্লাস করতে করতে বা গ্রুপ স্টাডি বা গ্রুপ অ্যাসাইনমেন্ট এভাবে করে করে কিভাবে যেন ওগুলো হয়ে যায়, কভার আপ হয়ে যায়। হ্যাঁ, তো সেজন্য তোমার কাছে আসলে হাতে অনেক সময় থাকে। অস্ট্রেলিয়াতে তুমি যদি মাস্টার্স করো, বা আমি জানি না আন্ডারগ্রেডের কি অবস্থা, বোধহয় একটু চাপ আছে আন্ডারগ্রেড, বাট মাস্টার্স স্টাডির ক্ষেত্রে তুমি পড়াশোনাটা ভালোভাবে মেনটেন করার পরও তুমি অনেক সময় পাবে। সেই সময়টা তুমি, অনেকে আছে এখানে যারা স্কলারশিপ ছাড়া আসে, যেমন ইন্ডিয়ার অনেকে আছে বা অন্যান্য দেশের যারা আছে তাদের, আমরা তো ডেভেলপিং কান্ট্রি হিসাবে স্কলারশিপে কোটা আমাদের বেশি থাকে, কিন্তু অন্যান্য অনেক দেশে এত কোটা থাকে না। তো তারা হয়তো সেলফ ফান্ডে আসে, এসে পড়াশোনা পাশাপাশি তারা বিভিন্ন রকম জব করে এবং এর জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এবং এটা আমার কাছে কখনোই মনে হয় না, এবং আমার যত ফ্রেন্ড এখানে জব করে বিভিন্ন জায়গাতে, তারা আমার সাথে পড়াশোনা করে,
কাউকে দেখে আমার কখনো মনে হয়নি যে তারা খুব স্ট্রেসফুল একটা লাইফ কাটাচ্ছে, যে জব এবং পড়াশোনা দুটোই একসাথে মেনটেন করতে পারছে না, এটা আমার কখনো মনে হয়নি। যদিও আমি এখানে এখনো জবে ঢুকি নাই কখনো কোনো, কিন্তু আসলে আমার হাতে অনেক সময় থাকে, চাইলেই এটা করা যায়। আচ্ছা আচ্ছা, তার মানে যথেষ্ট সময় পাওয়া যায়, সেটা যে কোনো কাজে ইউটিলাইজ করা যেতে পারে। এখন আরেকটা এক্স্যাক্ট। বিষয় আপনি বললেন যে সেলফ ফান্ডে যদি কেউ যেতে চায়, এখন সেলফ ফান্ডে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে তার বাংলাদেশি টাকার কি পরিমাণ অ্যামাউন্ট লাগতে পারে, সে যদি জব স্কলারশিপ না পায় সেক্ষেত্রে? ওকে, এটা আসলে কোর্সের উপরে ডিপেন্ড করে, সিটি টু সিটি ডিপেন্ড করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ওকে, যে তুমি কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সটা করতে যাচ্ছ সেটা একটা ফ্যাক্ট। আর আমি বলবো যে এছাড়া লিভিং কস্ট যেগুলো থাকে এটা আসলে সিটি টু সিটি ভ্যারি করে। তো আমার এই ব্যাপারে আসলে ঠিক ক্লিয়ার ধারণা নেই যে এক্স্যাক্টলি কি পরিমাণ টাকা প্রয়োজন হয় সেলফ ফান্ডে যদি কেউ আসতে চায়। হ্যাঁ, সরি, এই ব্যাপারটাতে আমার আসলে কোনো ধারণা নেই, কারণ এই ব্যাপারটাতে আচ্ছা আমি কখনো আপনি স্টাডি করি নাই। আচ্ছা আপনি যে সিটিতে থাকেন সে সিটির লিভিং কস্ট কেমন? আচ্ছা, আমি আছি পার্থে। তো পার্থ যদি কেউ সিটিতে থাকতে চায় তাহলে পার্থ সিটিতে থাকতে চাইলে তুমি যদি শেয়ার হাউস নিয়ে থাকো, আমি শেয়ার হাউসে থাকি। তো শেয়ার হাউসে তোমার এখানে ভাড়া দিতে হয় এভরি 2 উইকস এ। তো এভরি 2 উইকস তুমি ধরো যে আমি যে বাসায় থাকি পার উইক আমার ভাড়া হলো $200, বাংলাদেশ টাকায় হলো 60 BDT, হলো 1 AUD। তো $200 হলো আমার পার উইক ভাড়া। তো 2 সপ্তাহে আমার আসে $400। আর খাওয়া দাওয়া আমি বলবো যে এখানে মানে খেয়ে টাকা শেষ করা যায় না, এরকম একটা ব্যাপার। যে খাওয়া দাওয়া খুব ভালো, খাবার মান এখানে খুব ভালো, খাবার দাবারের জিনিসপত্রের খুব মান ভালো, এবং সেগুলো আমার কাছে কেন যেন মনে হয় বেশ রিজনেবল প্রাইসে। হ্যাঁ, তো যেটা দেখা যায় যে ভালোভাবে একটা বাসায় যদি থাকতে চাও, তো তোমার বাসা ভাড়ার জন্য পার মান্থ বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 40,000 টাকা তোমাকে তো দিতেই হচ্ছে। হ্যাঁ, আর আমি পার্থের কথা বলছি, প্রায় 40,000 টাকা। আর খাবার দাবারের জন্য ধরো যে তোমার প্রায় ওরকম 20,000 টাকা মতো লেগে যাবে। আর ট্রান্সপোর্ট যদি তুমি স্টুডেন্ট ভিসায় এসে থাকো এবং তোমার ইউনিভার্সিটির যে কনসেশন থাকে তাতে করে ট্রান্সপোর্টটাও বেশ মানে বেশ চিপে হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে আমার কাছে কেন যেন মনে হয় যে ওভারঅল একটা মানুষ ভালোভাবে মেনটেন করতে পারে যদি সে প্রত্যেক মাসে বাংলাদেশি টাকায় 80,000 টাকা 70,000 টাকা খরচ করতে পারে, তাহলে তার লিভিং অ্যালাউন্স বা সবকিছুটা আমার মনে হয় কভার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার এই মতামতের মাধ্যমে দেখা যাচ্ছে যারা সেলফ ফান্ডে যেতে চায় তাদের অনেকটা কাজে লাগতে পারে। আমি সামুয়েলের কাছে জানতে চাই যে সামুয়েল, অস্ট্রেলিয়াতে যেতে হলে সাধারণত দেখা যাচ্ছে যারা সেলফ ফান্ডে যাবে না, যারা সেলফ ফান্ডের ক্যাপাসিটি নাই, সেক্ষেত্রে তাকে অবশ্যই স্কলারশিপ ম্যানেজ করতে হবে। এখন স্কলারশিপ পাওয়াটা কেমন বিষয়টা, যেমন কিছু প্রসিডিওর থাকে, আগে হয়তো কোনো প্রফেসরকে মেইল করতে হয়, সে প্রফেসর যদি রাজি হয় তারপরে দেখা যাচ্ছে যে সে বলবে স্কলারশিপে অ্যাপ্লাই করতে। এই প্রসেসটা যদি একটু আমাদের জানাস। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট গুলা হচ্ছে নিজের আইএলটিএস স্কোর, সিজিপিএ বা অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো রেডি করতে হবে। যেমন আরেকটা জানার বিষয় হচ্ছে কেউ যদি মাস্টার্স স্কলারশিপের জন্য আসতে চায়, মাস্টার্স স্কলারশিপের ক্ষেত্রে এখানে মাস্টার্স দুই ধরনের আছে, একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে রিসার্চ, মাস্টার্স বাই রিসার্চ। যেটা সাধারণত কোর্স ওয়ার্কে যারা আসে তাদেরকে স্কলারশিপটা দেয়া হয় না, বা দিলেও দেখা যায় যে টিউশন ফি যেটা থাকে ওইটার উপরে হয়তো 10%, 20% বা ম্যাক্সিমাম 25% একটা ওয়েভার দেয়। কিন্তু টিউশন ফিটা এতই হাই থাকে যে বছরে 35,000 থেকে 30,000, 35,000 বা $40,000, সেখান থেকে যদি 20%, 25% ওয়েভার দেয়ও তারপরেও এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এরপর দেখা যায় মাস্টার্স বাই রিসার্চে কিছু স্কলারশিপ দেয়, বাট ম্যাক্সিমাম স্কলারশিপ গুলো দেয় হচ্ছে পিএইচডির জন্য। তো স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে সাধারণত অস্ট্রেলিয়াতে সিজিপিএটা কাউন্ট করে যাদের হচ্ছে খুব ভালো পাবলিকেশন নাই, বাট যাদের নাম্বারস অফ পাবলিকেশন আছে এবং পাবলিকেশন কোয়ালিটিটা খুব হাই, তাদের ক্ষেত্রে দেখা যায় সিজিপিএটা আসলে কোনো ম্যাটার না। তো বাই দিস প্রসেস সবকিছু যখন রেডি হয়ে যায়, এবং আইএলটিএস এর স্কোর একটা বিষয়, আইএলটিএস এর স্কোরটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো বলে যে আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে বা হচ্ছে এনি হাউ আমি আমি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো এখানে কথা হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি টোটালি, আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই হয়তো অনেকে করতে পারে,
কিন্তু সেটা স্কলারশিপের জন্য কখনোই কাউন্ট হয় না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যখন মালয়েশিয়াতে যাই আমি আইএলটিএস দিয়ে যাই, বাট যাওয়ার 2 বছর পরে তো আমার আইএলটিএস এর মেয়াদটা শেষ হয়ে যায়। বাট আমি বর্তমানে যে ইউনিভার্সিটিতে আছি এখানে 2018 সালেই আমার কমিউনিকেশন হয় আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব বলে। তো আমি যখন অ্যাপ্লাই করি আমার অলরেডি তখন আইএলটিএস এর ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তো আচ্ছা যার কারণে আমি ওই মালয়েশিয়া থেকেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করি এবং আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়। বলা হয় যে তোমাকে নতুন করে আইএলটিএস দিতে হবে এবং নতুন আইএলটিএস স্কোর সাবমিট করতে হবে এবং মিনিমাম স্কোর থাকতে হবে 6.5 এবং কোনোটায় ব্যান্ড স্কোর কোনোটা 6 এর নিচে আসা যাবে না, 6 এর নিচে আসলে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এরপরে হচ্ছে আমি পরে নতুন করে আইএলটিএস দেই এবং অ্যাপ্লাই করি, ফার্দার প্রসেসটা এখানে আসে। তো যখন সব ডকুমেন্ট রেডি হয়ে যায়, রেডি হওয়ার পরে অস্ট্রেলিয়াতে স্কলারশিপের ক্ষেত্রে প্রফেসরদেরকে মেইল করতে হয় যে আমি যেই ফিল্ড নিয়ে কাজ করছি বা যেই ফিল্ডে আমি ইন্টারেস্টেড, এরকম ফিল্ডের যারা কাজ করছে এরকম তাদেরকে মেইল করতে হয়। কেউ যদি অ্যাগ্রি করে, মেইল রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি তোমাকে নিতে আগ্রহী, তখন তারা একটা রিসার্চ প্রপোজাল লিখতে বলে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রফেসর নিজেই রিসার্চ প্রপোজাল দিয়ে দেয়, বলে যে তোমাকে লিখতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসর রিসার্চ প্রপোজালও লেখা লাগে না, তার নিজস্ব প্রজেক্ট থাকে। যেমন আমি তো 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, 6টা ইউনিভার্সিটিতে 6 ধরনের সিস্টেমের সাথে পরিচিত হয়েছি আমি, যার আচ্ছা কারণে হচ্ছে এটা আমি বলতেছি যে একটা ইউনিভার্সিটিতে আমাকে রিসার্চ প্রপোজাল সম্পূর্ণ লিখতে হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকটা ইউনিভার্সিটিতে আমাকে বলা হয়েছে যে একটা রিসার্চ প্রপোজাল না, বাট প্রপোজাল টাইপের একটা অ্যাবস্ট্রাক্টের মতো, এটা 150 ওয়ার্ডের ভেতরে আমাকে লিখে সাবমিট করতে হবে। আরেকটা ইউনিভার্সিটিতে বলা হয়েছে যে প্রপোজাল ঠিকই থাকবে, বাট সেখানে ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট এত কিছু থাকবে না, খুব শর্টলি 2 পেজের ভিতরে। কোথাও হচ্ছে ফরম্যাট দেয়া থাকে, একটা ইউনিভার্সিটিতে ফরম্যাট দেয়া ছিল। জাস্ট আর বর্তমানে আমি যে ইউনিভার্সিটিতে আছি এখানে আমার প্রপোজাল লাগে নাই, কারণ এখানে আমার যে প্রফেসর ওনার প্রজেক্ট ছিল, উনি সরাসরি আমাকে ওই প্রজেক্টে নমিনেট করছে। আচ্ছা তো এটা হচ্ছে ডিফারেন্ট প্রসিডার, অর্থাৎ যে প্রফেসর যেরকমটা চাচ্ছে বা যে ইউনিভার্সিটি যে প্রসেসে আগাচ্ছে সেই প্রসেসে যেতে হবে। ডকুমেন্ট রেডি হলো, প্রপোজাল রেডি হলো, প্রফেসরও রেডি হলো, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হয়। এটা হচ্ছে একটা ফার্স্ট স্ক্রিনিং প্রসিডার। এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের মাধ্যমে ওরা আসলে অ্যানালাইজ করে যে এই স্টুডেন্টটা সে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাই কিনা বা অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন করতেছে সেটার জন্য কোয়ালিফাই কিনা। তো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করার পরে উইদিন 1 মান্থ বা কোনো কোনো ক্ষেত্রে 2 মান্থসও লাগে বা কোথাও 10 দিনের ভেতরেই এটার রেজাল্ট দিয়ে দেয়। তো তারপরে হচ্ছে যদি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যেটা সেটা যদি অ্যাকসেপ্ট হয়, অ্যাপ্রুভড হয়, দেন হচ্ছে ফার্দার প্রসিডার। তখন সমস্ত ডকুমেন্ট নতুন করে আপডেট করতে হয় এবং যা যা ওরা চাচ্ছে সবকিছু দিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হয়। এখন অস্ট্রেলিয়াতে একটা জিনিস সুবিধা হচ্ছে, এখানে যারা পোস্ট গ্রাজুয়েট লেভেলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে আলাদা করে অ্যাডমিশনের পরে হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় না, সরাসরি ওরা একটা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে আসে যে যে অ্যাডমিশন এর জন্য কোয়ালিফাইড হচ্ছে সে কি স্কলারশিপের জন্য কোয়ালিফাইড কিনা সেটা একই সাথে অ্যানালাইজ করে। তো কেউ যদি স্কলারশিপের জন্য কোয়ালিফাইড হয়, স্কলারশিপ পায়, তাহলে তাকে একই সাথে অ্যাডমিশনের সাথে স্কলারশিপের অফার লেটারটা দিয়ে দেওয়া হয়। আর যদি স্কলারশিপ না পায় তাহলে শুধু অ্যাডমিশনের অফার দেওয়া হয় যে সে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে যে মানে আমি কি আমার প্রফেসর না ম্যানেজ করেও অ্যাপ্লাই করতে পারবো কিনা। প্রফেসর না ম্যানেজ করেও অ্যাপ্লাই করা যায়, এটারও প্রসিডার আছে। সেটা হচ্ছে এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এখানে গিয়ে হচ্ছে নিজের মতো করে রিসার্চ প্রপোজালটা দিতে হয়। আর এরপরে হচ্ছে অ্যাডমিশন কমিটি এই রিসার্চ প্রপোজাল বিভিন্ন প্রফেসরের কাছে বা ওই ফ্যাকাল্টির কারোর কাছে দেয়। কেউ যদি ইন্টারেস্টেড হয় দেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যাপ্রুভ হয়, তারপরে হচ্ছে সেই প্রফেসরের সাথে কমিউনিকেশনটা হয়। এটাও এই পদ্ধতিটাও আমি ফেস করে আসছি। তো আচ্ছা আহ, এই হচ্ছে মোটামুটি প্রসিডার শর্টলি। আরো ডিটেলসে কারো যদি জানার থাকে সেটা পরবর্তী কমিউনিকেশনে জানানো হবে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। একটা লেন্দি প্রসিডিওর, যে প্রথমে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাই সে যদি প্রপোজাল রেডি করে দেয় তাহলে তো সে খুব লাকি, যে রেডি করা লাগলো না। প্রপোজাল রেডি করা আমার মনে হয় খুব একটা টাফ কাজ, কারণ সে প্রপোজালটা প্রফেসরের পছন্দ হবে কি হবে না, সে আবার কতবার কারেকশন দেবে তার কোনো ঠিক নাই।
সো সে যদি একটা প্রপোজাল রেডি করে দেয় তাহলে এটা খুবই একটা লাকি বিষয় হয়ে যায়। আমি ভাইয়ের কাছে জানতে চাই, শান্তিত ভাইয়ের কাছে জানতে চাই যে অস্ট্রেলিয়ার বা বিশেষ কি কি স্কলারশিপ আছে যেগুলো সহজেই মানে গ্র্যাব করা যায়? যেমন আমি যদি আচ্ছা, বলি জার্মানির স্কলারশিপ। ক্ষেত্রে ড্যাড, এটা খুব হ্যাঁ, একটা বলো। প্রসিদ্ধ একটা স্কলারশিপ। জার্মানির ক্ষেত্রে ড্যাড একটা স্কলারশিপ খুব প্রসিদ্ধ। তারপরে জাপানের জন্য মেক্সড, এরকম আর কি মানে অস্ট্রেলিয়াতে কি কি স্কলারশিপ আছে যেগুলো মানে সহজেই সবাই পেতে পারে, কিংবা এরকম পরিচিত স্কলারশিপ যেগুলো অনেক আমরা নাম জানি না, এরকম কি কি স্কলারশিপ আছে? আচ্ছা, থ্যাংক ইউ সৌম্য তোমার প্রশ্নের জন্য। আসলে শুরুতে বলবো যে আমার কাছে কেন যেন মনে হয় যে কোনো স্কলারশিপ পাওয়াটা সহজ বোধ হয় না। আহ, খুব একটা সহজ না তো। তারপরও যদি কেউ মাস্টার্স লেভেলে আসতে চায়, তো আমি যে স্কলারশিপে এসেছি সেটা হলো যে অস্ট্রেলিয়া আওয়ার্স স্কলারশিপ। তো অস্ট্রেলিয়া স্কলারশিপটা তোমার যেমন ড্যাড স্কলারশিপ জার্মানির, তারপর ইউরোপের জন্য যেমন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, ওরকম একটা প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ অস্ট্রেলিয়া আওয়ার্স। তো এটা ইজি না আমি এই সেন্সে বলছি যে অস্ট্রেলিয়া আওয়ার্স বাংলাদেশের জন্য বা ম্যাক্সিমাম দেশের জন্য যে ওই দেশে যারা গভর্নমেন্ট অফিসার থাকে তাদেরকে নিয়ে আসে। প্রায় গভর্নমেন্ট অফিসারদের কোটা থাকে হলো 55%। হুম। নো, 55% না, 75% থাকে হলো গভর্নমেন্ট অফিসারদের কোটা। এটা ভেতরের খবর। তো যদি কেউ গভর্নমেন্ট অফিসার হয়, লাইক বিসিএস ক্যাডার, বা বিসিএস ক্যাডারে তো বিভিন্ন জব টব থাকে, এসপি, এএসপি, ম্যাজিস্ট্রেট, এনারা যদি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করে থাকেন, তো ওনাদের অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো 75% গভর্নমেন্ট অফিসারের পরে থাকে হলো যারা প্রাইভেট জব করে এবং যারা রিসার্চ ইনস্টিটিউটে জব করে, তাদের ক্ষেত্রে আসে। তো আমি ওই স্বল্প ছোট যে কোটা ছিল রিসার্চ ইনস্টিটিউটের, ওই কোটার মধ্যে সামহাও ঢুকে পড়ছি। তো এটা একটা স্কলারশিপ, এটা মাস্টার্স এর জন্য। আনফরচুনেটলি অস্ট্রেলিয়া আওয়ার্স এখন শুধুমাত্র মাস্টার্স স্টাডিকে স্পন্সর করছে। প্রিভিয়াসলি অস্ট্রেলিয়া আওয়ার্স পিএইচডি কেও স্পন্সর করেছে, কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র মাস্টার্স স্পন্সর করছে অস্ট্রেলিয়া আওয়ার্স। এটা 2 বছরের জন্য। এটা বেশ প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। আর ইন কেস অফ পিএইচডি, সো ফার আই নো, আরটিপি স্কলারশিপ যেটা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, এটা ওভারঅল সারা অস্ট্রেলিয়াতে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও পিএইচডির জন্য, এটাই সব জায়গায় কমন পাওয়া একটা। হ্যাঁ, common scholarship। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম আমার মনে হয় অলমোস্ট 100% স্টুডেন্ট আরটিপি স্কলারশিপে আসে। আচ্ছা। এছাড়া আরেকটা বিষয় থাকে যে প্রত্যেক ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ থাকে। হ্যাঁ, যেমন হ্যাঁ, ধরো যে আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আছি। তো ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ধরো যে প্রত্যেক বছর 5টা 10টা, আমি ঠিক পরিমাণটা জানি না, কিন্তু তারাও তাদের নিজেদের ফান্ড থেকে পিএইচডি স্কলারশিপ দিয়ে থাকে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির এরকম নিজস্ব ফান্ড থেকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সো ওভারঅল আমি বলবো যে এই 3 ধরনের স্কলারশিপে আমার জানা আছে। সেটা হলো যে অস্ট্রেলিয়া আওয়ার্স ফর মাস্টার্স অনলি, তারপর আরটিপি যেটা পিএইচডির জন্য, এবং এছাড়া ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্কলারশিপ ডিপার্টমেন্ট সার্চ করলেই, ওয়েব পেজ সার্চ করলে দেখা যাবে যে ওখানেও কিছু স্কলারশিপ মেনশন করা থাকে। সেগুলো মোস্টলি পিএইচডির জন্য। মাস্টার্স এর জন্য আসলে স্কলারশিপ শুধু অস্ট্রেলিয়া আওয়ার্স আমার জানা মতে। আর একটা স্কলারশিপের নাম আমি শুনেছি, এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপ। এই স্কলারশিপ সম্পর্কে কি সামিউল কিংবা ভাই আপনার কোনো আইডিয়া আছে? এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপ। সরি, আমি প্রশ্ন শুনতে পাইনি, কাইন্ডলি আরেকবার যদি বলো। এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপ, এই স্কলারশিপ সম্পর্কে আপনাদের কারো কি পরিচয় আছে কিনা, সামিউল কিংবা শান্তিত ভাই? আচ্ছা, আমি একটু বলি। সেটা হচ্ছে যেটা বর্তমানে আরটিপি স্কলারশিপ, এটা প্রিভিয়াস নাম ছিল হচ্ছে আইপিআরএস। আইপিআরএস স্কলারশিপ যেটা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের পাশাপাশি এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই যেটা বললো যে প্রতিটা ইউনিভার্সিটির নিজস্ব একটা স্কলারশিপ থাকে। তো এই এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপ যেটা, এটাও হচ্ছে ওয়ান অফ দ্য লাইক দেম। সো প্রতিটা ইউনিভার্সিটির যে নিজস্ব স্কলারশিপ থাকে সেটার নামও ইউনিভার্সিটি গুলা নিজেদের মতন করে দেয়। যেমন আরএমআইটির ক্ষেত্রে একটা স্কলারশিপ আছে, আরএমআইটি রিসার্চ স্টাইপেন্ড স্কলারশিপ, যেটা হচ্ছে এই এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপের মতনই। তো সেম লাইক দিস অন্যান্য ইউনিভার্সিটিতেও এই ধরনের অপরচুনিটি আছে। আরেকটা স্কলারশিপ, সেটা হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি নিজস্ব ইসে থেকে, মানে নিজস্ব ফান্ড থেকে দেয়। সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর ফেলোশিপ, যেটা প্রতি বছর 1জন বা 2জন করে পায়। তো এটা হচ্ছে মানে এটার ভ্যালুটা হচ্ছে অন্যান্য স্কলারশিপের চেয়েও এটার ভ্যালুটা অনেক বেশি। মানে ওরা স্টাইপেন্ড যে অ্যামাউন্টটা দেয় সেটা অনেক বেশি, অ্যারাউন্ড 25 বা 30% হতে বেশি দেয়। তো এই হচ্ছে বিষয়। ওই যে এইচডিআর স্ট্র্যাটেজিক স্কলারশিপটা, এটাও হচ্ছে কোনো না কোনো একটা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ। ওটা যারা হচ্ছে ওই পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চে থাকে তাদেরকে এইচডিআর স্টুডেন্ট বলে এখানে।
হায়ার ডিগ্রি বাই রিসার্চ। তো এই Okay. হায়ার ডিগ্রি বাই রিসার্চ যে স্টুডেন্টরা থাকে তাদের জন্যই স্পেসিফিকলি এই স্কলারশিপ গুলো থাকে। তো স্কলারশিপ ভ্যালুটাও আসলে মানে এখানে ওই একটা বিষয় হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করা হয়, অ্যাপ্লিকেশনের পরে কোনো স্পেসিফিক স্কলারশিপের জন্য কেউ অ্যাপ্লাই করে না, সরাসরি হচ্ছে অ্যাডমিশন এন্ড স্কলারশিপ সিলেক্ট করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় প্রতিটা ইউনিভার্সিটিতেই। তো তারপরে হচ্ছে প্রত্যেকেরই যে কোয়ালিফিকেশন এবং মেধাক্রম অনুসারে হচ্ছে একটা র্যাঙ্কিং করা হয়। যারা একেবারেই শুরুর দিকে থাকে তাদেরকে হয়তো ভাইস চ্যান্সেলর ফেলোশিপ দেওয়া হয়। আর এর পরবর্তীতে আসে হচ্ছে আইপিআরএস বা কোন ইউনিভার্সিটিতে এটাকে আরটিপি বলে, মানে দুই একটা ইউনিভার্সিটি এখনো আইপিআরএস নামই চালাচ্ছে, যেমন মোনাশ ইউনিভার্সিটি, ওখানে এখনো আইপিআরএস নামই চলে। বাট আমার ইউনিভার্সিটিতে আরটিপি চলে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আরটিপি নামে চলতেছে। আর পরে হচ্ছে এইচডিআর যে আর স্কলারশিপ গুলো আছে আরেকটা ইউনিভার্সিটি। বিষয় আমি একটু ইন্টারাপ্ট করছি। একটা জায়গায় আমি দেখেছি যে এটা কোথাও যে বলছে মেরিট বেসড স্কলারশিপ, নিড বেসড স্কলারশিপ, তারপরে ডিসএবিলিটি বেসড স্কলারশিপ। এখন এই স্কলারশিপ গুলো কি, যেমন আমি যদি বলি যে মেরিট বেসড, আমরা সাধারণত বুঝি যে যার মানে সিজিপিএ ভালো কিংবা পেপার পাবলিকেশন ভালো সে মেরিট বেসড পাবে, এইরকম কিনা বিষয়টা। আর নিড বেসড এর ক্ষেত্রে কেমন, কিংবা ডিসএবিলিটি বেসড, এই স্কলারশিপ গুলো ক্রাইটেরিয়া গুলো কেমন? এই নিড বেসড বা ডিসএবিলিটি বেসড যেটা যেটা মেরিট বেসড, সেটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আসলে হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে। মেধাক্রমটা করা হয়, সিজিপিএ দেখে, পাবলিকেশন দেখে, ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখে, পাবলিকেশনের আইএস স্কোর দেখে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সেটা দেখে, তারপরে হচ্ছে প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স দেখে। আর যেটা হচ্ছে নিড বেসটা আসলে ওই যে একটা কোটা থাকে, প্রতিটা ইউনিভার্সিটির স্কলারশিপের একটা কোটা থাকে। কোটাটা হচ্ছে যেমন পুয়ার কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, যেমন প্রতিটা ইউনিভার্সিটিতে মেনশন থাকে কিছু, যেমন সিরিয়া, লেবানন, তারপরে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত যেসব কান্ট্রি আছে তাদের জন্য একটা আলাদা কোটা থাকে, যে আচ্ছা। যারা হচ্ছে মোটামুটি শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে যাতায়াত করতেছে বা এরকম, তাদের জন্য থাকে। তারা মূলত নিড বেসড যে স্কলারশিপ গুলো আছে ওইখানে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আর ডিসএবিলিটি বলতে স্বাভাবিকভাবেই দেখা যায় যে খুবই মেরিটোরিয়াস, বাট কোন একটা ডিসএবিলিটি আছে, যেমন পায়ে সমস্যা থাকতে পারে, বা দেখা যায় দৃষ্টিতে সমস্যা থাকতে পারে, বা বাক প্রতিবন্ধী হতে পারে, বাট হিজ মেরিটোরিয়াস। তো ডিসএবিলিটির ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে মানে মূলত আসলে মেধাটা সব জায়গায় দেখে, সাথে ওই নিড বা ডিসএবিলিটি যেটা সেটাকে হচ্ছে একটা কোটার ভিতরে ফেলে ওদেরকে একটু প্রায়োরিটি কনসিডারে দেয়। নিয়ে আসে। মূলত বিষয়টা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এইটাই। আমি ডিসএবিলিটি বেসড এই কথাটা তুললাম এই জন্যই যে আমি অনেককে দেখেছি যাদের এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা আছে, দেখা যাচ্ছে পায়ে একটু সমস্যা আছে, কিংবা চোখের একটু প্রবলেম আছে, কিংবা কানে একটু কম শোনে, এরকম অনেকেই আছে, কিন্তু তারা দেখা যাচ্ছে অরিজিনালি অনেক মেধাবী এবং তাদের রেজাল্ট অনেক ভালো। সেই ক্ষেত্রে তারা আমাকে অনেকেই বলেছে যে স্যার আমি এই ক্ষেত্রে স্কলারশিপ পাবো কিনা। যারা দেখছে আমি আশা করছি যে তাদের ক্ষেত্রে এই কথাগুলো কাজে লাগবে, এবং হতাশ হওয়ার কিছু নাই। সব সব জায়গায় এ ধরনের একটা অপরচুনিটি থাকে যে তারা স্কলারশিপের আওতায় আসতে যেন পারে, তারা যেন ফিজিক্যালি ডিসেবলড বলে যেন পিছিয়ে যেন না পড়ে, সেজন্য সব জায়গায় এরকম সুবিধা থাকে। আমি কাকুনের কাছে একটু জানতে চাই, কাকুন তুমি তো সম্প্রতি একটা কোর্স করেছো যে সেটেলমেন্ট ল্যাঙ্গুয়েজ পাথওয়ে টু এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং, SLPET। এই কোর্সটা সম্পর্কে তুমি যদি একটু ডিটেলসে জানাতে, কি এবং কেন করছো তুমি, এটা করলে সুবিধাটা কি, এই বিষয়ে তুমি যদি একটু জানাতে। অবশ্যই, থ্যাংক ইউ দাদা। তো আমি অ্যাজ আই মেনশন দ্যাট আমি এখানে আসছি জাস্ট 1 বছর হলো। তো যখন আমি যেমন ভাইয়ারা আসছেন, ভাইয়াদের তো আইএলটিএস ডেফিনেটলি লাগছে এখানে আসতে, এনি হায়ার এডুকেশনের জন্য এটা তো মাস্টই। তো আমি যখন আসি, আমি স্পাউস ভিসায় আসি, তো আমার হচ্ছে কোনো রকম আইএলটিএস বা আমার কোনো ইংলিশ এক্সাম দেওয়া লাগেনি। তো সেক্ষেত্রে আমার যেটা হয়, আমি এখানে আসার পরে আমরা তো সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, বাট যেটা হয়েছিল যে এখানে এসে কথা বলতে একটু সমস্যা হতো। আর হঠাৎ করে এখানকার অজি যারা, তাদের কথা বুঝতে অসুবিধা হতো। কিন্তু আমি যদি একজন এশিয়ান কেউ ইংলিশ বলে, সেটা আমি বুঝতে পারছি, বাট যখন একজন অজি ইংলিশ বলছে তখন আমি সেটা বুঝতে পারছি না ঠিক মতো। তো তখন আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে সাজেস্ট করলো যে এখানে একটা কোর্স আছে, যেটা হচ্ছে AMEP, দ্যাট মিনস অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রাম। এটা এখানেও ইস কাইন্ড অফ সেলফেটের মতো, সরি, ইস কাইন্ড অফ আইএলটিএস এর মতো।
এখানে স্পিকিং, লিসনিং 4টা সেক্টরই এখানে পড়ানো হয়। আর বেসিকলি এখানে শেখানো হয় অস্ট্রেলিয়ার কালচার গুলো, অস্ট্রেলিয়ার ইংলিশ, এখানকার লোকজন কি ধরনের ইংলিশ ইউজ করে। আরেকটা জিনিস বলবো, এখানে লোকজন প্রচুর স্ল্যাং ইউজ করে। দ্যাট মিনস আমরা যেটাকে বলি প্রবাদ বাক্য, বা যেটাতে আমরা এই ধরনের কথা খুব ইউজ করে, যে যে কারণে এটা বোঝাটা আরো অনেক হার্ড আমাদের জন্য। তো সেজন্য আমি প্রথম শুরু করি এই এএমইপি কোর্সটা। তো এটা মূলত 510 ঘন্টার একটা কোর্স। তো কোর্সটা যখন আমি মিডিলে থাকি তখন আমি জানতে পারি যে এখানে ওই কোর্সেরই আন্ডারে আরো একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে সেলপেট। দ্যাট মিনস SLPET, সেটেলমেন্ট ল্যাঙ্গুয়েজ প্যাথওয়ে টু এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এটাও এক ধরনের ইংলিশ কোর্সই, কিন্তু এখানে শেখানো হয় হাউ টু রাইট রেজুমি। এখানে জব অ্যাপ্লিকেশনের শুধুমাত্র অ্যাপ্লিকেশন দিলেই হয় না, কভার লেটার, সিলেকশন ক্রাইটেরিয়া, আরো মানে কি বলবো, ডিফারেন্ট সেক্টর আছে, ইন্টারভিউর বিভিন্ন স্টেপ আছে। তো সেলফ এড কোর্সটা আসলে এখানে শেখায় অস্ট্রেলিয়ার ওয়ার্ক কালচারে কি ধরনের ইংলিশ এরা ইউজ করে, বা কিভাবে আমার রেজুমি লিখতে হবে, কিভাবে আমি কভার লেটার বা সিলেকশন ক্রাইটেরিয়া লিখবো, আমাকে প্রিপেয়ার করে ইন্টারভিউ এর জন্য। তো এটা আসলে এখানকার যারা পিআর বা স্পাউস ভিসা ইজ অলসো ওয়ান কাইন্ড অফ পিআর। তো এই ধরনের যারা আছে তাদের জন্য এই কোর্সগুলো অ্যাভেলেবল, এবং এটা হচ্ছে টেফ ইনস্টিটিউটে করানো হয়। তো আমি সেলপেটে আরো একটা সুবিধা হলো, সেলপেটে হচ্ছে সেলপেট কোর্সটা 200 আওয়ারের। তার মধ্যে 20 আওয়ার থাকে হচ্ছে প্লেসমেন্টের। প্লেসমেন্ট দ্যাট মিনস আমি হচ্ছে যেখানে আমি আম, কাজ করতে চাই সেখানে আমি ফিজিক্যালি 2 সপ্তাহ কাজ করতে পারবো। 2 সপ্তাহ আমি ওখানে ভলেন্টিয়ার করতে পারবো। তো যেটা আমি আমার রেজুমিতে আমার এক্সপিরিয়েন্স হিসাবে, লোকাল এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে বেনিফিট। আর সব থেকে বড় বেনিফিট যেটা আমি আমার মনে হয়েছে যে এখানে আম, এই কোর্সগুলোতে, এই কোর্স দুটো করে আমার যেটা সুবিধা হয়েছে, আমি এখানকার কালচার সম্পর্কে জানতে পারি, কালচারটা কেমন, কি ধরনের ইংলিশ এরা ইউজ করে। আর ইংলিশটা একটু ফ্লুয়েন্ট, মানে আমরা যদি ঘরে বসে থাকি তো দেখা যায় যে আমাদের ফ্লুয়েন্সি, আমরা জানি ইংলিশ, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বলার সময় ঠিক ফ্লুয়েন্ট হচ্ছি না। তো আমি যখন বাইরে যাই আর ওখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে, আর মেলবোর্ন, আমি বিলিভ করি সামিউল ভাইয়া এগ্রি করবে যে মেলবোর্ন কিন্তু মাল্টিকালচারাল। এখানে আমি বলবো যে এভরি কান্ট্রির পিপুল হচ্ছে মেলবোর্নে আছে। তো এখানে আরো অনেক কালচারাল পিপুল, অস্ট্রেলিয়ান পিপুল। তো এটা দেখে মনে হয় যে আমি আরেকটু বেশি ফ্লুয়েন্ট হই, আর একটু ইংলিশে এখানকার কেমন কালচারটা বুঝতে পারি। তো আমি বলবো যে এটা খুবই ভালো ভালো কোর্স। যদি আমার মতন কেউ থাকে, নট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা পিআর নিয়ে আসছে বা স্পাউস ভিসা আসছে, আমি সাজেস্ট করবো যে এই ধরনের কোর্স এরা এখানে করতে পারে। আর এটা পুরোপুরি গভর্নমেন্ট প্রোভাইডেড একটা কোর্স, সো এনিবডি ক্যান ডু ইট। ওকে ওকে, ধন্যবাদ তোমাকে আর তোমার কোর্স করার জন্য। আশা করছি তুমি যে উদ্দেশ্যে কোর্সটা করেছো সেই উদ্দেশ্য আশা করছি সফল হবে, এবং তুমি প্র্যাকটিসের ভিতরে আছো, তাদের মতো, অজিদের মতোই তুমি প্রোনাউন্সিয়েশন, স্পিকিংটা হয়ে যাবে। আমি সঞ্জিত ভাইয়ের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার কাছে কয়েকজন ইনবক্স করছে যে এই কোশ্চেনটা আপনার কাছে করার জন্য, ঠিক আছে? এবং আমি আপনাকে স্পেশালি বলছি যে এটা করছে কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে একটু দুষ্টুমি করেই করছে, ঠিক আছে? এবং সেটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একজন করছে, আমি নাম বলছি না। সে বলছে যে খারাপের একটা লেভেল থাকে, ঠিক আছে? সেই লেভেলের কত লেভেলের মানে নিম্ন পর্যায়ে কতটুকু নিম্ন পর্যায়ে গেলেও স্কলারশিপ পাওয়া যেতে পারে, মানে রেজাল্ট কতটুকু খারাপ হলেও স্কলারশিপটা পাওয়া যেতে পারে। আচ্ছা, খুবই দারুণ একটা প্রশ্ন এটা আসলে। এটা হাস্যকর শোনালেও এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আসলে স্কলারশিপ পাওয়ার জন্য যে ব্যাপারটা থাকে, আচ্ছা এই প্রশ্নে আমি আসবো, তার আগে আমি একটা কথা একটু বলে নিই। সেটা হলো যে ডিসেবিলিটি নিয়ে যে কথা হচ্ছিল, ডিসেবল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যাপারটা। তো অস্ট্রেলিয়া আওয়ার্সে কিন্তু স্পেসিফিক কোটায় আছে ডিসেবল স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, সো কেউ যদি ডিসেবল হয়ে থাকে সে যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, অ্যাপ্লাই যেন করে। এবং কোটাটা কিন্তু বেশ বেশি। এবং আমাদের সাথে, আমি যখন এসেছি ওই সময় আমার সাথে একজন ডিসেবল আসেন, উনি চোখে একটু প্রবলেম আছে ওনার। তো অস্ট্রেলিয়া আওয়ার্স এতটাই সাপোর্টিভ যে ওনাকে বলা হয় যে আপনি একা যেতে পারবেন না, আপনাকে সাথে কাউকে নিয়ে যেতে হবে। তো উনি বলেন যে আমি তো বাংলাদেশে একা একা চলে চলে অভ্যস্ত, তো
তো অস্ট্রেলিয়ার্স তখন বলে যে না, আপনাকে সাথে কাউকে নিতে হবে, হতে পারে সেটা আপনার ওয়াইফ বা অন্য কেউ, এবং যেই যাবে না কেন তাকে আপনি যে পরিমাণ স্টাইপেন্ড পাবেন প্রত্যেক মাসে, ঠিক সেই পরিমাণ স্টাইপেন্ড তাকেও দেওয়া হবে। সো সাপোর্টিভ যে আসবে, লাইক তার ওয়াইফ হতে পারে বা তার ছোট ভাই হতে পারে, যেই আসবে না কেন, আমি এখানে এভরি ফোর্টনাইটলি আমি এখানে যেমন $1150 পাই, আমি যদি ডিসেবল হতাম, আমার সাপোর্টে যে আসতেন তিনিও কিন্তু $1150 করে ফোর্টনাইটলি পেতেন। হ্যাঁ, সো ডিসেবল স্টুডেন্টদেরকে আমি বলবো যে কোনোভাবেই যেন তারা নিজেদেরকে পিছিয়ে না রাখে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, এখন আসল প্রশ্নে চলে আসি। সেটা হলো যে দেখো, স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু যে কোনো একটা জিনিস কাজ করে না, ওভারঅল প্রোফাইলটা কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমার সিজিপিএ, তোমার আইএলটিএস স্কোর, তারপর তোমার পাবলিকেশনস, তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো এবং তুমি কোন ফিল্ডে কাজ করতে যেতে চাচ্ছ, এই সবগুলো ব্যাপার কিন্তু কাজ করে। তো আমি বলবো সিজিপি এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত হবে খেয়াল রাখা যেন অ্যাটলিস্ট 3.5 এর নিচে যেন না নেমে যায়। যদি 3.5 এর নিচে নেমে যায়, শুরুতেই কিন্তু তোমাকে একটা প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে যে আমি আপনার আন্ডারে রিসার্চ করতে যেতে চাই। তো উনি যখন দেখবেন যে তোমার সিজিপিএ কম, ওখানে কিন্তু ইন্টারেস্ট হারাতে পারে তোমার উপরে। তো আমার কাছে যেটা মনে হয় যে 3.5 এর নিচে যেন সিজিপিএ না নামে। আর যদি কারো এরকম হয় যে সিজিপিএ নেমে গেছে, তাহলে তাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আইএলটিএস এর স্কোরটা যেন অনেক সে বেশি বাড়িয়ে রাখতে পারে, অথবা তাকে চেষ্টা করতে হবে যে তার পাবলিকেশন যদি ভালো থাকে তাহলে এগুলো কাভার আপ হয়ে যেতে পারে। সো ওভারঅল এই জিনিসগুলো যেহেতু বলা আছে, দেখো যে তোমার আইএলটিএস স্কোর মিনিমাম 6.5, তো মিনিমাম 6.5, কিন্তু তুমি যদি 8 পাও, তুমি যদি 7.5 পাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি কিন্তু এগিয়ে থাকলে। সো তোমার যদি আইএলটিএস স্কোর 8 হয়, তোমার আইএলটিএস স্কোর যদি 7.5 হয়, প্রফেসর কিন্তু ওটা দেখে মোটিভেটেড হতে পারে তোমাকে নেয়ার ব্যাপারে। হ্যাঁ, সো আমি বলবো যে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে খারাপের লিমিটটা আসলে 3.5, এটাই ধরে নেওয়া উচিত। 3.5 এর নিচে থেকে সিজিপিএ নিয়ে কেউ যদি চান্স পেয়ে থাকে, তাহলে আমি বলবো হি অর শি ইজ ভেরি লাকি। আর আরেকটা ব্যাপার আমি আরেকটু বলে রাখি, সেটা হলো যে স্কলারশিপের নাম বলেছিলাম অস্ট্রেলিয়া আওয়ার্ডস, আরটিপি, সাথে আরেকটা স্কলারশিপের কথা আমার এই মুহূর্তে মনে পড়লো, ফরেস্ট স্কলারশিপ। ফরেস্ট স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ, খুবই প্রেস্টিজিয়াস, এবং খুবই বেনিফিট গুলো অনেক ভালো। লাইক আমরা এখন যে পরিমাণ স্টাইপেন্ড পেয়ে থাকি, কেউ যদি ফরেস্ট স্কলারশিপ আসতে পারে পিএইচডির জন্য, তাহলে এর 4 গুণ স্টাইপেন্ড সে পাবে। শুধু স্টাইপেন্ড না, তার হলো অ্যাকোমোডেশন বা এভরিথিং ওই স্কলারশিপ থেকে কভার করে। যাই হোক, যে প্রশ্নটি যিনি করেছেন, আশা করি উত্তরটি তিনি পেয়েছেন। থ্যাংক ইউ। আমরা একটা থ্যাংক ইউ কোশ্চেন নিয়ে ভাই। আসি ভাই। ফরেস্ট স্কলারশিপ সম্বন্ধে আমি মানে খুব রিসেন্টলি জানতে পারছি। এটা আসলে পিএইচডির জন্য যে অ্যাভেলেবেল ছিল এটা জানা ছিল না, আমি জানতাম এটা পোস্ট ডকের জন্য, এবং পোস্ট ডকের অফার দেখে আসলে আমার মাথা ঘুরে গেছে। এখন আমি আবার নতুন করে প্ল্যান করতেছি, এনিহা ওইটার জন্য ট্রাই করতে হবে আর কি। আচ্ছা, আমি সঞ্জিত ভাইয়ের কাছ থেকে একটা কোশ্চেনের আনসার, মানে একজন কোশ্চেন করেছে, আমরা একটু দেখি যে কোশ্চেনটা কি। সৌরভ সেন কোশ্চেন করেছে যে কোভিড-19 সিচুয়েশনে সকল কান্ট্রিতে প্রায় এই ইকোনমিক্সটা খুব একটা সাফার করছে। হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন স্কলারশিপ ফর স্টুডেন্টস ফ্রম অ্যাব্রড, স্পেশালি ইন হায়ার এডুকেশন ইন অস্ট্রেলিয়া? উইল অস্ট্রেলিয়ান প্রফেসর কন্টিনিউ টু বি অ্যালোকেটেড ফান্ডস ফর হায়ার এডুকেশন? আচ্ছা, হ্যাঁ, এটাও একটা সময় উপযোগী সুন্দর একটা প্রশ্ন। আসলে ভেতরের ব্যাপারটা কি, যদি কেউ আরটিপি স্কলারশিপে আসতে থাকে, আরটিপির এই টাকাগুলো আসে কোথা থেকে? এই টাকাগুলো কিন্তু আসে যে অস্ট্রেলিয়াতে যেসব কোম্পানিগুলো আছে, যেসব ইন্ডাস্ট্রিজ গুলো আছে, তারা কিন্তু ডোনেট করতে থাকে। সো প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ এর কিন্তু এখন ইনকাম কিন্তু কমে গিয়েছে, যার কারণে ডোনেশনের পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এই টাকাগুলো কিন্তু সত্যি বলতে এই টাকাগুলো শুধুমাত্র ডোনেশনের মাধ্যমে আসে, মেজর পার্সেন্টটা। সো ডোনেশন কমে গিয়েছে, সেই হিসাবে স্কলারশিপের নাম্বারটা কমে যাবে। এটা মানে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে স্কলারশিপের নাম্বারটা কমে যাবে, কিন্তু স্কলারশিপ কিন্তু এখন দেয়া হচ্ছে, বন্ধ না। আরেকটা ব্যাপার হলো যে কোনো একজন প্রফেসরের নিজস্ব যদি ফান্ড থেকে থাকে, ওই ফান্ডে যদি ওনার রিসার্চ চলতে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তিনি ওভাবে নিয়ে নিলেন। কিন্তু কমন যে স্কলারশিপ গুলো লাইক অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, তারপর ফরেস্ট স্কলারশিপ, আরটিপি স্কলারশিপ, এগুলোর ডোনেশন গুলো কমে গিয়েছে। আগে যদি এমন রেকর্ড থাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আরটিপিতে 100 জন স্টুডেন্ট গিয়েছে, আমার কেন যেন মনে হয় এবছরে সেটা হতে পারে 70 জন বা 60 জন। ভেতরের খবরগুলো এরকমই, কারণ আমার অনেক বন্ধুই এখন আরটিপিতে অ্যাপ্লাই করছে, অনেক প্রফেসরের সাথে আমরা কথা বলছি বলে এই ব্যাপারগুলো আর কি আমরা জানতে পেরেছি। সো কোভিড-19 এর একটা ইম্প্যাক্ট আছে, তবে খুব বেশি না, তবে ইম্প্যাক্ট আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি সামুয়েলের কাছে আরো একটা কোশ্চেন নিয়ে, সৌরভ সেন একই কোশ্চেন আরেকটা কোশ্চেন করেছে যে
My heartfelt thanks to the distinguished guest. Thank you, Saurabh Sen. My question is, what is the band score of GRE and IELTS for higher studies in Australia? My another question is is if someone gets a job offer from a good company to do PhD, and if he wants to leave PhD and get a job, is that a chance? থ্যাংক ইউ জি, সৌরভ সেন, সুন্দর কোশ্চেন। আসলে আমি প্রিভিয়াসলি যখন স্কলারশিপের রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, তো অলরেডি তখন আমি বলে দিছি যে হ্যাঁ হ্যাঁ, আইএলটিএস এর জন্য মিনিমাম 6.5 দরকার, 6.5 মিনিমাম 6.5 পিএইচডির জন্য, এবং মাস্টার্স বা রিসার্চের জন্যও 6.5 মিনিমাম বলে। বাট আমার দেখা মতে 6.5 স্কোর নিয়ে মাস্টার্স স্কলারশিপ এক্সট্রিমলি ডিফিকাল্ট। মাস্টার্সে যতটা সম্ভব, কারণ মাস্টার্সে সাধারণত পাবলিকেশনটা কম থাকে, তো দেখা যায় খুব রেয়ার কেস 6.5 নিয়ে স্কলারশিপ পায় না, বিষয়টা তা না, পায়। যতটা আগায় রাখা যায় নিজেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়াতে স্কলারশিপের জন্য জিআরই মোটেই কোনো প্রয়োজন নেই। জিআরইটা এখানে কখনোই কোনো রিকোয়ারমেন্টের ভেতরে ছিল না এবং হবেও না ভবিষ্যতে কোনোদিন। আর থার্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে পিএইচডি করাকালীন কেউ যদি জব অফার পায়, এটা আসলে সব দেশেরই নিয়ম, সব দেশেরই একটা ইমিগ্রেশন ল আছে। জব অফার, সে যদি ফুল টাইম পার্মানেন্ট একটা জব অফার পেয়ে যায়, সে ওই জব নিয়ে তখন আর স্টুডেন্ট ভিসায় থাকতে পারবে না। তার ভিসাটা যদি চেঞ্জ করে সে অন্য ভিসাতে কনভার্ট হয়ে যায়, যেটাকে মানে স্কিল্ড ইমিগ্রেন্ট হতে পারে, বা দেখা যাচ্ছে প্রফেশনাল ভিসা যেটা থাকে, ওটাতে কনভার্ট হয়ে গেলে তখন সে ইচ্ছা করলে পিএইচডিটাকে পার্ট টাইম করে নিতেও পারে, সে ইচ্ছা করলে পিএইচডিটা ছেড়েও দিতে পারে। কারণ স্টুডেন্ট ভিসায় থাকাকালীন সময় সে যদি জবে চলে যায় এবং পিএইচডি তে এনরোল না থাকে, তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই ভিসাটা নিয়ে প্রবলেম করবে এবং সে ওখানে থাকতে পারবে না। বাট সে যদি কনভার্ট করে ফেলে ভিসা, তখন সে পারবে। ধন্যবাদ সামিউল, এবং ধন্যবাদ জানাচ্ছি সৌরভ সেনকে খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যে আসলে সাধারণত এটা আমরা কেউ ভাবি না যে পিএইচডি করার সময় যদি কেউ ভালো একটা কোম্পানি থেকে যদি জবের অফার পায়, সেক্ষেত্রে সে কিভাবে করবে। তা আমি আশা করছি সৌরভ সেন তুমি তোমার অ্যান্সার পেয়েছো। আর আমি সবার উদ্দেশ্যে একটু জানাতে যাচ্ছি, আমাদের এখানে দুইজন ভালো সিঙ্গার আছেন কিন্তু। আমাদের কাকন খুব ভালো গান করেন এবং আমাদের সঞ্জিত ভাই টপ পপুলার লেভেলের সিঙ্গার। আমরা জানি ইউনিভার্সিটি লাইফে যত প্রোগ্রাম হয়েছে, সঞ্জিত ভাই ছিলেন না, সঞ্জিত ভাই মিউজিক করেননি এমন কোনো অনুষ্ঠান আমার জানা মতে আমি দেখি নাই। সুতরাং এটা দর্শকদের ডিমান্ড আছে কি নাই সেটা আমরা পরে দেখবো। তার আগে আমি আরো কিছু জানতে চাই, বিশেষ করে কাকনের কাছে। কাকন তো জব সার্চ করছো এখন, সেক্ষেত্রে স্পেশালি সিএসসি দের জন্য কি কি জব মানে আছে, এবং তারা আফটার গ্রাজুয়েশন আর ডিউরিং দ্য গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেল তারা কি কি জবের জন্য জব অফার পেতে পারে, এই বিষয়ে যদি তুমি একটু জানাতে সবাইকে। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ দাদা। তো আমি বলবো যে এখানে মানে কান্ট্রি লাইক অস্ট্রেলিয়াতে বিগিনার লেভেলে জব শুরু করা এটা খুবই একটা হার্ড চ্যালেঞ্জ বলবো আমি। কারণ আমি এখানে আসার পরে আমি পড়াশোনা করছি, কিন্তু পাশাপাশি আমি জবের জন্য অ্যাপ্লাই শুরু করি। তো আমার এখানে আর তারপর আমি যখন সেলফ এড কোর্সটা করি, তখনও আমি কিছু আর কি আমার কিছু এক্সপিরিয়েন্স হয় যে এখানে জব অপরচুনিটিটা কেমন আর কি। তো প্রথমত আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে যারা আসেন, স্পেশালি ব্যাচেলর অথবা মাস্টার্স লেভেলে, তো দেখা যায় যে তারা ফুল ফান্ড পায় এরকম খুবই কমই। যেটা সামিউল ভাই একটু আগেই বললেন যে ফুল ফান্ড পিএইচডি এর ক্ষেত্রে হয়তো ফান্ডটা একটু বেশি থাকে, বাট মাস্টার্স বা ব্যাচেলরের ক্ষেত্রে খুবই কম, ব্যাচেলর তো খুবই কম থাকে। তো সেক্ষেত্রে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা কিন্তু অড জব করে। ফর এক্সাম্পল বিভিন্ন কফি শপে বা ডেলিভারি সামথিং, অথবা রেস্টুরেন্ট। থ্যাংক ইউ। তো এই ধরনের জব কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, বিকজ অস্ট্রেলিয়া খুব এক্সপেন্সিভ আমি বলবো, আর সিডনি মেলবোর্ন তো খুবই এক্সপেন্সিভ। তো আর শুধুমাত্র এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা না, এখানে লোকাল স্টুডেন্টরাও জব করে। ইনফ্যাক্ট স্কুল গোয়িং স্টুডেন্টরাও এখানে জব করে। তো এটা আসলে কোনো খারাপ কাজ না এখানে। আর এই ধরনের জব আসলে স্টুডেন্টরা করতে পারে, কিন্তু আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে প্রফেশনাল জব পড়াশোনা চলাকালীন সময়ে কোনো প্রফেশনাল জব স্টুডেন্টরা করতে পারে না। কারণ এখানে স্টুডেন্টদের হচ্ছে ওয়ার্ক পারমিট থাকে ম্যাক্সিমাম 20 আওয়ার্স ইন এ উইক, তার বেশি এরা কাজ করতে পারবে না।
তো সেজন্য এটা একটা সমস্যা। আর একটা জিনিস যেটা করে স্টুডেন্টরা যে লেটস সে মাস্টার্স করছে বা ব্যাচেলর করছে, তো ফাইনাল ইয়ারে বা একটা সেমিস্টার বাকি, দেন ওরা হচ্ছে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করে ডিফারেন্ট কোম্পানিতে। তো তখন ওরা যখন ইন্টার্নশিপটা পায়, তো পড়াশোনাও শেষ করে, সাথে সাথে ইন্টার্নশিপটাও শেষ করে। তো তখন দেখা যায় যে ওদের সার্টিফিকেটও থাকে প্লাস ওদের লোকাল এক্সপিরিয়েন্সও থাকে। তো সেক্ষেত্রে জবে এন্ট্রি করাটা খুবই ইজি হয়। আর সিএসসি বা আইটির জন্য আমি বলবো মেলবোর্ন, সিডনি খুবই ভালো একটা প্লেস। এখানে অনেক অপশন আছে, বাট স্টিল এটা সেম যে আমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এখানে সবাই এক্সপিরিয়েন্স চায়। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর আমার মতন যদি কেউ থাকে ওভারসিজ কোয়ালিফিকেশন নিয়ে এখানে আসছে, কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে, তো সেক্ষেত্রে একটু হার্ড হবে, বাট নাথিং ইজ ইম্পসিবল। আর একটা জিনিস বলবো যে কোন ধরনের জব আর কি করতে পারে, তো এনি কাইন্ড অফ এন্ট্রি লেভেল জব, যেমন আইটি স্পেশালিস্ট লেভেল 1, 2, or হচ্ছে জুনিয়র হেল্প ডেস্ক সাপোর্ট, আর এনি কাইন্ড অফ জুনিয়র, ফর এক্সাম্পল জুনিয়র ডিজাইনার, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, এনিথিং। আর যদি কোনো প্রজেক্ট থাকে ইউনিভার্সিটিতে করা বা কোনো ভালো কাজের কোনো রেফারেন্স থাকে, সেগুলো হচ্ছে অ্যাড করতে পারে রেজুমেতে। ইটস ভেরি গুড একটা জিনিস। আর একটা জিনিস আমি যেটা বলতে চাইবো যে রেফারেন্স, এখানে রেফারেন্সটা এত কি বলবো, এত হাইলি রিকোয়ার্ড, যেটা আসলে আমি এখানে আসার পরে বুঝতে পারি যে একটা ফর এক্সাম্পল আমার কোনো পরিচিত কেউ একটা কোম্পানিতে আছে, দেন আমার জন্য খুবই ইজি হবে যদি সে আমাকে রেফার করে ওই কোম্পানিতে। আমি দেখা যাচ্ছে আমার অনেক সময় এক্সপিরিয়েন্স না থাকলেও আমি সেখানে জব পেয়ে যেতে, বাট রেফারেন্স না থাকলে এটা এখানে আসলে এক্সট্রিমলি রেয়ার আর কি, এটা সাধারণত পাওয়া খুব ডিফিকাল্ট। খুবই একটা বিশেষ করে হার্ড, বাঙালিদের ক্ষেত্রে এটা বড় সমস্যা আর কি, খুব বড় সমস্যা। ডেফিনেটলি। আর রেসিজম এখানে হয় না বলবো না, হয় হয়তোবা, মেবি লিটল বিগ পার্সেন্টেজ, বাট হয়। তো এটা একটা বড় ফ্যাক্টর। আর হচ্ছে আম, এই তো এটাই আর কি। ধন্যবাদ কাকন। শুধু দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আমরা আরো দুইটা কোশ্চেন নিব। দুইটা কোশ্চেন নেওয়ার পরে আপনাদের জন্য একটা বিশেষ চমক আছে। আমাদের কাকন এবং সঞ্জিত ভাই দুইজন ইন্ডিভিজুয়ালি দুইটা গান শোনাবেন আমাদের, সেটা স্বল্প পরিসরে, সীমিত পরিসরে, এই করোনার সময় সীমিত পরিসরে। সঞ্জিত ভাইয়ের কাছে একটা কোশ্চেন নিয়ে আসতে যাচ্ছি। ইফাজ কবির, সে একটু জানতে চেয়েছে যে কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ করার সুযোগ কি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোতে রয়েছে কিনা। আমার মনে হয় আসলে, ধন্যবাদ ইফাজ কবির তোমার প্রশ্নের জন্য, সরি আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় না অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ স্কলারশিপ আসলে দেয়া হয়। কি সামিল, তুমি কি জানো নাকি কমনওয়েলথ স্কলারশিপের ব্যাপারে? অস্ট্রেলিয়াতে মনে হয় না আমি যতটুকু জানি কমনওয়েলথ স্কলারশিপ সরাসরি ইউনিভার্সিটিতে ওইভাবে আবেদন করা যায় না। বাংলাদেশ থেকে যে কমনওয়েলথ কমিটির মাধ্যমে আবেদন যেটা করে, বাট অস্ট্রেলিয়াতে এ পর্যন্ত কেউ পেয়েছে এটা আসলে আমার জানা নাই। আমি যতটুকু জানি কমনওয়েলথ নিয়ে সাধারণত ইউকে তে মুভ করে, বা কানাডাতে হয়তো কিছু করে, বাট অস্ট্রেলিয়াতে খুব রেয়ার, এটা আমি দেখি নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইফাজ কবির। এবং কথা আছে এখানে, আইপিআরএস বা আরটিপি স্কলারশিপ যেটা বলা হয়ে থাকে, বা মানে এটার তো অনেক অংশ আসে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, বাট কিছু কিছু ক্ষেত্রে যে এটা হচ্ছে মানে কমনওয়েলথ ফান্ডেড বলা থাকে। প্রিভিয়াসলি এটা কমনওয়েলথ ফান্ডেড, আসলে পুরোপুরি কমনওয়েলথ ফান্ডেড ছিল। এটা বর্তমানে হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মানে ফান্ডিং এ চলে যাচ্ছে, বা কিছু কিছু এখনো কমনওয়েলথ ফান্ডেড আছে। তো সেই হিসাবে যদি চিন্তা করা হয়, তো এটাও হচ্ছে যেটা বলে সেটা অস্ট্রেলিয়ার জন্য না, সেটা ইউকের জন্য। ডিরেক্ট কমনওয়েলথটা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য না। রাইট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সামিউল। আরেকটা বিষয় সঞ্জিত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ভাই, আমরা তো আমি দেখেছি যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো আবার এজেন্সি মানে প্রিফার করে। এখন এজেন্সির মাধ্যমে যাওয়াটা ভালো না নিজে থেকেই এটা প্রসেস করা বেটার, কোনটা? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, যদিও এই ব্যাপারে আমার খুব বেশি ধারণা নাই, তবে আমার কিছু বন্ধু ইন্ডিয়ান কিছু ফ্রেন্ড আছে এখানে, আসলে ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড আছে আমার, তাদের মাধ্যমে যেটা শুনেছি, এজেন্সির মাধ্যমে যদি আসা যায় তাহলে কিছু কিছু ক্ষেত্রে
ধরো যে তুমি যদি এজেন্সি হয়ে আসতে চাচ্ছ তাহলে কিন্তু তুমি সেলফ ফান্ডে আসতে চাচ্ছ। সো এজেন্সির হাতে অনেক সময় কিছু কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ থাকে, লাইক 25%, 15%, 10% স্কলারশিপ কিন্তু এজেন্সি গুলো ম্যানেজ করে দিতে পারে। সো যদি কেউ সেলফ ফান্ডে আসতে চায় তাহলে বেটার যে রিনাউন্ড এবং ট্রাস্টেড কোনো একটা এজেন্সি হয়ে সে যেন অ্যাটলিস্ট সে যেন ওখানে খোঁজ নেয়, এজেন্সিতে খোঁজ নেয় যে কোনো স্কলারশিপ তারা ম্যানেজ করে দিতে পারবে কিনা। সো এজেন্সি তার প্রোফাইলটা দেখবে, প্রোফাইলটা দেখে যদি মনে হয় যে হ্যাঁ এই প্রোফাইল থেকে একটা স্কলারশিপ বের করা যাবে, স্কলারশিপ বলা ভুল হবে, ওয়েভিয়ার বলা বেটার হবে। সো 10%, 25% এরকম ওয়েভিয়ার কিন্তু তারা ম্যানেজ করে দিতে পারে। সো আমি বলবো যে যদি কেউ সেলফ ফান্ডে আসতে চায় তাহলে এজেন্টের সাথে কন্ট্যাক্ট করা উচিত। আচ্ছা, মানে আরেকটা ইউনিভার্সিটি জিনিস এই ওয়েবসাইটে এজেন্টের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমি মানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি তখন তো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি, তো বাংলাদেশে ছিলাম, তো তখন দেখা গেছে যে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা বিষয় আসে, যে আমি সানজিদ ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম যে ভাই আমাকে তো ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলতেছে, এটা কি করব। তো তখন আমি আইডিপি তে যাই। তো যতটুকুন আমি পরবর্তীতে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এবং সরাসরি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে জানতে পারি যে আমার এই ডকুমেন্ট যে ভেরিফিকেশনের যে বিষয়গুলো আছে এটা সরাসরি ওদের অথরাইজড কিছু এজেন্ট আছে, তার মধ্যে আইডিপি হচ্ছে বাংলাদেশের জন্য ওদের একদম 100% অথরাইজড এজেন্ট। তো ওদের মাধ্যমে যখন আমি ডকুমেন্ট গুলা সাবমিট করব, ওরা হচ্ছে আহ, মানে সত্যায়িত করে দেয়, অ্যাটেস্টেড করে দেয় যে এই ডকুমেন্ট গুলা ভেরিফাইড, এগুলা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট। তখন হচ্ছে এই ডকুমেন্ট গুলা নিয়ে আর ইউনিভার্সিটি কোনো প্রবলেম করে না। আর একটা জিনিস হচ্ছে ভিসা যখন অ্যাপ্লাই করি তখন সরাসরি নিজেই করা যায়, কিন্তু ওই যেহেতু হচ্ছে ওই আইডিপির মাধ্যমে হচ্ছে ভেরিফাইড ডকুমেন্ট গুলো পাঠানো হয়, তখন ইউনিভার্সিটিও যে কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা যেটাই পাঠায় সেটা হচ্ছে ওই এজেন্সির কাছেই পাঠায়, আইডিপির কাছেই পাঠায়। তো আইডিপি হচ্ছে দেন এগুলাকে কমিউনিকেট করে, এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও আইডিপি কে হচ্ছে নমিনেট করে দিতে হয়। তো ভিসার যে লেটারটা আসে সেটা হচ্ছে আইডিপির কাছেই আসে, এবং আইডিপি পরবর্তীতে ওইটা আমার কাছে ফরওয়ার্ড করে। তো এটা হচ্ছে বিষয় যে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক ভেজাল আছে যেগুলো নিজেরা আমরা করতে গেলে দেখা যায় কমপ্লেক্স হয়ে যায় অনেক সময়। তো এই জিনিসটা হচ্ছে আইডিপির মাধ্যমে করলে ইজি হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় পিআর নিয়ে সবার মানে যারা বাইরে যায় তাদের একটা টার্গেট থাকে যে লাক্সারিয়াস লাইফ ছেড়ে কেন ফিরে যাব, বা এই ধরনের লাইফটা লিড করতে সবাই পছন্দ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে অস্ট্রেলিয়াতে মাস্টার্স কিংবা পিএইচডি কিংবা পোস্ট গ্রাড মানে পিএইচডি ফেলোশিপ করছেন, তারা দেখা যাচ্ছে যে পরবর্তীতে থেকে যেতে চায়। এখন সেইটা কিভাবে পিআরটা পেতে পারে তারা? সামিউল। আচ্ছা, এখানে আমার খুব সহজ অ্যান্সার হচ্ছে, মানে যদিও আমার অভিজ্ঞতা কম, কারণ আমি রিসেন্টলি আসছি, আমার আগে কাকন আসছে, আমার আগে সাজিদ হ্যাঁ। ভাই আসছে, বাট আমার আসলে এটা নিয়ে স্টাডি করা হয়েছে, যার কারণে যতটুকু আমি জানতে পারছি খুব সহজ অ্যান্সার হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সরাসরি গিয়ে পিআর এর জন্য যে পয়েন্ট ক্যালকুলেটর আছে, ওদের ইমিগ্রেশনের যে ওয়েবসাইট, ওখানে পয়েন্ট ক্যালকুলেটরই আছে। তো সেখানে গিয়ে কার কতটা কোয়ালিফিকেশন আছে, কে কতটা পয়েন্ট অ্যাচিভ করতে পারে, সেটা যদি কেউ অ্যানালাইজ করতে পারে, ওখানে জাস্ট অপশন আছে, যে যার মতো ইনপুট করতে হবে, ইনপুট করলে লাস্টে একটা পয়েন্ট দিয়ে দিবে যে তোমার পয়েন্ট এত। তো মিনিমাম অ্যাপ্লিকেশনের যোগ্যতা হচ্ছে 65। দ্যাট ডাজন্ট মিন যে আমি 65 পেলেই আমার পিআর হবে। পিআরটাও একটা ভাগ্যের বিষয়। অনেকে আমার শোনা যে 100 পয়েন্ট নিয়েও হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই স্টেট তো সেই স্টেট ঘুরে বেড়াচ্ছে পিআর এর জন্য। আবার অনেকে 65 পয়েন্ট নিয়েও দেখা যায় পিআরটা পেয়ে যায়। এখানে বিষয় হচ্ছে যারা আসলে পিএইচডি করতে আসে, পিএইচডিটা কমপ্লিট করে উইথ স্কলারশিপ, তারা আলটিমেটলি পিএইচডি শেষ করার পরে স্টেট গভর্নমেন্টের একটা নমিনেশন আছে, যেটা 189 বা 190 যে সাব ক্লাস আছে, সেই সাব ক্লাসের আন্ডারে অ্যাপ্লাই করে মোটামুটি কম্পারেটিভলি তাদের জন্য ইজি। আর তাছাড়াও দেখা যায় সাবজেক্ট বেসড কিছু বিষয় থাকে, যেমন আইটি হচ্ছে খুব হট টপিকস, তারপরে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে অ্যাকাউন্টিং, এই সমস্ত বিভিন্ন প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় একটা এক্সট্রা পয়েন্ট যোগ হয়। কেউ মাস্টার্স বাই রিসার্চ করলে তার জন্য এক্সট্রা 10 পয়েন্ট যোগ হয়। কারোর আইএলটিএস স্কোর যদি 7.5 এর উপরে থাকে, মিনিমাম ব্যান্ড স্কোর 7 এর নিচে না, তো তারা দেখা যায় 20 পয়েন্ট এক্সট্রা পায়। তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া বেসিসে আসলে পয়েন্টটা ভ্যারি করে, যার পয়েন্ট যত বেশি আর যার কোয়ালিফিকেশন যত বেশি, তার আসলে মানে পসিবিলিটি তত বেশি। সো এখানে আসলে বলার কিছু নাই,
কেউ কেউ যদি চায় সে অ্যাচিভ করুক, সে ওই পয়েন্ট অ্যাচিভ করে তারপরে হচ্ছে সে অ্যাপ্লাই করুক। আর হায়ার স্টাডির সাথে পিআরটা না গোলায় ফেলুক। যদি হায়ার স্টাডি করতে আসে তাহলে আসলে আলটিমেটলি এইদিকেই ফোকাসটা করা উচিত, পিআর পরে। আর যদি বিয়ে শাদী করে অন্য সিস্টেম করতে চায়, ডিফারেন্ট কেস। এটা আসলে আমাদের বলার বাইরে, এটা পার্সোনাল ব্যাপার। আসলে ধন্যবাদ সামিউল। আসলে এতক্ষণ যারা দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই আমাদের ডিসকাশন সেশনটি দেখছে, আশা করছি আমি বিশেষ করে যারা পিআর নিয়ে চিন্তিত আছে তারা হয়তো একটা আইডিয়া পেয়েছে, এবং যারা বাংলাদেশ থেকে এই সেশনটি দেখছে তারা কিভাবে যেতে পারে হায়ার স্টাডির জন্য তারাও হয়তো ফ্রুটফুল একটা আইডিয়া পেয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি আগেই বলেছিলাম যে আমরা শেষের দিকে আমাদের দুইজনের কাছ থেকে, সঞ্জিত ভাই এবং কাকনের কাছ থেকে আমরা দুইটা গান শুনবো। আমি প্রথমে সঞ্জিত ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে ভাই, আমি আপনাকে ক্যাম্পাসে যতদিন দেখেছি, যতগুলো প্রোগ্রাম দেখেছি, ম্যাক্সিমাম প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করেছেন। তা আমাদের ম্যাক্সিমাম না, দর্শকদের 100%। 100%, আমি ভুল বললাম, সরি, ভুল বলছি, যে 100% অনুষ্ঠানে আপনি পারফর্ম করেছেন। এখন আমাদের এই ওয়েবিনারে আপনি কাইন্ডলি আমাদেরকে কিছু একটা শুনিয়ে আমাদেরকে বিমোহিত করুন। আসলে আমি এই রিকোয়েস্টে খুবই চাপে পড়ে গেলাম, কিন্তু আসলে এমন ভাবে রিকোয়েস্ট আসলো, আমি কিভাবে রিকোয়েস্টটা ফেলবো বুঝতেছি না। যাই হোক, আমার মনে হয় আমি এখনই শেষ কথা বলছি, একটু পরে গান আচ্ছা শোনাবো, তারপরে হয়তো আরো অন্য কেউ কথা বলবে। তো যারা অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি শেষে যেটা বলবো যে কারো যদি হায়ার স্টাডিজ এর প্ল্যান থাকে তাহলে সেই প্ল্যানে কিন্তু লেগে থাকতে হবে। হঠাৎ করে রেজাল্ট খারাপ করার পরে বা হঠাৎ করে সুইচ করতে চাওয়া বা হঠাৎ করে এইসব সিদ্ধান্ত নেওয়াটা ঠিক বলে আমার মনে হয় না। এবং বাংলাদেশে যেসব ছাত্রীরা আছেন তারা সবাই চেষ্টা করবেন যে নিজেদের যে অবসর সময়টা, পড়াশোনার পরে যে অবসর সময়টা, সেটা যে কোনো জব করে নিজের স্কিল ডেভেলপ করে সেই সময়টা কাজে লাগাতে। জবকে কখনোই কোনো জবকেই ছোটভাবে দেখা উচিত না। যদিও আমাদের বাংলাদেশের কালচারটা একটু ডিফারেন্ট, কিন্তু আসলে আমাদের মনে হয় যে সেটা আমরাই চেঞ্জটা আনতে পারি, এবং এই ব্যাপারে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে অ্যাক্টিভলি বাংলাদেশি ইয়াং পিপলদের ভাবা উচিত বলে আমার মনে হয়। তো আচ্ছা, গানের ব্যাপারে আমি আসলে সত্যি বলতে কি, আমি অনেকদিন হলো গান টান ছেড়ে দিয়েছি, এবং একেবারে সত্যি কথা যে আমি গিটার নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু বাজাই না। কদিন আগে আমার গিটারটা আমার এখানে এক বিদেশি বন্ধুকে আমি গিফট করে দিয়েছি। এনিওয়ে, তারপরে সবাই যেহেতু গানের কথা বলছে, আমি একটু ট্রাই করি। সেটা হলো যে অবশ্যই স্প্যানিশ একটা গানের কয়েকটা লাইন আমি একটু ট্রাই করে দেখি। বাংলা গান অনেক গেয়েছি, একটু স্প্যানিশ শোনানোর চেষ্টা করি। থ্যাংক ইউ। একটা ডিফারেন্ট ফ্লেভার আমরা পেতে যাচ্ছি। আপনি আমাদের সেই ডিফারেন্ট ফ্লেভারটাকে একটু দেখান, শোনান। ওকে. ওকে। Soy un hombre muy honorero que me gusta lo mejor. A mujeres no me falta ni el dinero ni el amor. Y de tandem mi caballo por la sierra yo me voy. Las estrellas de la luna ellas me dicen dónde voy. Ay, 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 mi amor. Ay, mi morena de mi corazón. Me gusta tocar guitarra, me gusta cantar el son. Mariachi me acompaña cuando canto mi canción. Me gusta tomar a mis copas, aguardiente es lo mejor. También el tequila me blanca, cosa sal le da sabor. Ay, 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 mi amor. Ay, mi morena de mi corazón. Thank you. থ্যাংক ইউ ভাই, বাংলায় বলবেন একটু? আসলে এটা ডেসপেরাডো নামে একটা মুভি আছে, অনেক আগেকার মুভি, আমাদের এটা প্রথম অ্যাকশন মুভি বোধহয়। তো ডেসপেরাডো মুভির এই গানটা, তো ওখানে ডেসপেরাডো মুভির যে হিরো, তার লাইফটা একটু ডেসপারেট লাইফস্টাইল, এবং হি লাভস গিটার, হি প্লেজ গিটার। তো ওইগুলোই মানে ডেসপারেট তুমি হতে পারো, কিন্তু গানের মধ্যে এগুলোই বলা হয় যে তুমি ডেসপারেট হও, বাট অনেস্ট ওয়েতে ডেসপারেট হও, কোনো ভুল বা কোনো অসৎ কাজে ডেসপারেট হও না। এই মুভিটা আমি আপনার কাছ থেকে নিয়ে দেখছিলাম ভাই, আমার মনে আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনি অস্ত্র জমা দিয়েছেন কিন্তু প্রশিক্ষণ তো জমা দেননি, তার প্রমাণ কিন্তু রাখবেন, ঠিক আছে? যে কোনো ফিল্ডে এসে আছে, যে কোনো ফিল্ডে। আর তার আরো একটা বড় পরিচয়, সেটা আমরা জানি, অন্যরা জানে না, সে ইউনিভার্সিটি টিমের ক্যাপ্টেন ছিলেন এবং খুব ভালো ক্রিকেট খেলতেন। এটা অনেক বড় একটা পরিচয় তার, এবং তার সাথে আমার কিছুদিন ক্রিকেট খেলার সৌভাগ্য হয়েছিল, এই আর কি। ধন্যবাদ ভাই। আমি কাকনের কাছে যেতে চাচ্ছি এবার। কাকন হচ্ছে একটা মাল্টি ট্যালেন্টেড মেয়ে, ওকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই যে এ পারে নাকি, এমন কিছু নাই যে পারে না।
নাচতে পারে, গাইতে পারে, সবকিছু করতে পারে, সবকিছুই। ইভেন মানে ওকে দেখেছি আমি ইউনিভার্সিটি লাইফে সঞ্চালনাও করতে দেখেছি, খুব সুন্দর সঞ্চালনা করে। আমি কাকনের কাছে এবার যাই, মানে আসতে চাচ্ছি, তুমি কি গান শোনাবো আমাদের, তাই বলো। প্রথমত দাদা, থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট। যদিও বা আমি আসলে এতটাও কমপ্লিমেন্টের যোগ্য না, বাট থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্স অ্যান্ড সামিউল ভাইয়া, সঞ্জিত ভাইয়া, সবাইকে। আর গান আমি সাজিদ ভাইয়ের মতনই, আমি অস্ট্রেলিয়া আসার পরে আমি টোটালি গান টান বলতে গেলে সবই বন্ধ আর কি। তো আমি চেষ্টা করব, আমি ভাইয়ের মতন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানি না, আমি বাংলা গান গাওয়ারই চেষ্টা করব মেবি ফার্স্ট প্যারাটা। আর একটা জিনিস যেটা বলতে চাইবো, সাজিদ ভাই যেটা বললেন যে জবের কথা, বাংলাদেশে যেটা মানে সব ধরনের জবে যেটা মানে পড়াশোনা করছে পাশাপাশি জব, তো আমি যেটা মেনশন করেছিলাম যে এখানে অড জব করতে পারে, তো এখানে অড জবের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স চাই। তো এটা খুবই ভালো একটা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কাজকে একটু লো করে দেখা হয়, কিন্তু এখানে কিন্তু আসলে এই যে স্কিল গুলো, পাবলিককে কথা বলা বা টিম ওয়ার্ক বা ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল, এখানে জবের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল নন প্রফেশনাল সব ধরনের জবের স্কিল গুলো থাকে। তো আমি হাইলি রেকমেন্ড করব, প্লিজ এই ধরনের যদি কোনো সুযোগ থাকে তো সেই সুযোগটাকে ইউটিলাইজ করার। আর গানের জন্য আমি খুবই নার্ভাস, তো বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো আমি রবীন্দ্রনাথের একটা গান করতে চাই, খুবই পরিচিত একটা গান। তো ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই। তো হ্যাঁ, শুরু করছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমারে যবে পাই দেখিতে, ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারায় আপেলে চোখেতে আস না মিটিতে, হারাইয়া পেলে চোখেতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসাধারণ। তখন সে একেবারে পুরা কোকিল কণ্ঠী, খুব সুন্দর হয়েছে। কি বলবো আর, আমাদের সেশনটি খুবই উপভোগ্য হলো। প্রথমে আমাদের হায়ার স্টাডি নিয়ে, তারপরে জব নিয়ে, তারপরে গান নিয়ে, আমরা বিভিন্ন ফ্লেভারে স্প্যানিশ গান শুনলাম, বাংলা গান শুনলাম। ও একটা উপভোগ্য সেশন হলো। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই প্রিয় মুখকে। আমি অনেকদিন পরে এই তিনজনের সাথে মিট করছি, তাও একটা লাইভ সেশনে। সেজন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সঞ্জিত ভাইকে, সামিউলকে এবং কাকনকে, যে অনেকদিন দেখা হয় না, অনেকদিন কথা হয় না, তাই এই একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা আবার মিট করতে পারলাম, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই মিট করার জন্য প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা, সেজন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটিকে, তারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এভাবে আমরা চেষ্টা করছি আমাদের ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত কিছু, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবিনার করছি, কখনো টেকনিক্যাল, কখনো জব রিলেটেড, কখনো হায়ার স্টাডি রিলেটেড, কখনো মিউজিক নিয়ে, কখনো এই বিভিন্ন প্রোগ্রাম করে আমরা চেষ্টা করছি আমাদের ফ্লেভারটাকে আমাদের স্টুডেন্টদের মাঝে সেটা বিলিয়ে দেওয়ার জন্য, এবং সমস্ত টেকনোলজিক্যাল জিনিস তাদের সামনে তুলে ধরার জন্য, যেন তারা এই সব লাইভ সেশন থেকে উপকৃত হতে পারে। তা আমি আর কথা বাড়াবো না,
আপনারা যারা সুধী দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ অতি ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলে আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের ওয়েবিনারটি সার্থক হচ্ছে। আপনারা সাথে থাকবেন, আমরা পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। ধন্যবাদ। নাইট।